লাইট কম লাগতেছে, লাইটটা দিয়ে দাও না, সামনে লাইটটা দিয়ে দাও সেদিনের মতো। Cool. Oh, we are live already. Oh no. Okay, guys, welcome to মঞ্জু আহমেদ শো। আমার সাথে আছে আমার গেস্ট, ওর নাম হচ্ছে নাজনীন। ওর যে গল্পটা টাইটেলটা হচ্ছে দিয়েছি আমরা, সে আমাকে বিয়ে করবে না কিন্তু আমার বেবি নিতে চায় কারণ আমি সুন্দরী এবং ব্রিলিয়ান্ট। এই লাইনটা ইটস রিয়েলি অকওয়ার্ড অ্যান্ড একটা মেয়ের জন্য ভেরি শেমফুল, এবং সেটা অ্যাকসেপ্ট করা তো আরো শেমফুল। আমি শিওর যে তুমি সেটা অ্যাকসেপ্ট করো নাই। তো অবশ্যই না, এটা হ্যাঁ, তো সেখানে আমরা যাচ্ছি। সো নাজনীন, ওয়েলকাম টু মাই শো। থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। হ্যাঁ, ওকে। সো নাজনীন, তোমার পরিচয় দিয়ে নাও। ও শি ইজ এ নিউজ প্রেজেন্টার এবং এডিটর হিসেবে হ্যাঁ, আছি। একটু বলো প্লিজ। আমি নাজনীন নাহার। আমি আমার চ্যানেলের নাম হ্যাঁ, সবই বলতে আমি পারো। এটিএন বাংলাতে কাজ করছি নিউজ প্রেজেন্টার হিসেবে, সংবাদ উপস্থাপক এবং বার্তা কক্ষ সম্পাদক হিসেবে। পাশাপাশি taking preparation for the higher study. I got the offer letter from a few countries as well as কোথায়? এটা না বলি, আচ্ছা, okay. এটা যখন যাব, বিকজ এখন তো জানো যে ভিসা রিলেটেড প্রবলেম পড়াশোনা হচ্ছে। করবা? আমি অ্যাডমিট হয়েছি ন্যাশনাল সিকিউরিটি এবং ইন্টারন্যাশনাল রিলেশনস। ওকে, দেন এখন না বলি, কারণ মানে যেহেতু ভিসা জটিলতা হচ্ছে, তাই এখন বলতে আর কি আগ্রহী আরেকটু ওদিকে নাও না, ওদিকে ওদিকে দাও আর একটু এটা। হ্যাঁ, সরি, আমরা একটু ফিক্স করে নিই, তারপর আমরা গল্পে ঢুকবো। আই ওয়ান্ট দ্যাট লিক চাই, আমি ওইটা চাই। ওই লিকটা চাচ্ছি, ওই লিকটা পাচ্ছি না কেন? এইটা সরাই দিতে পারলে তো হইতো। তুমি তো কাম অন ম্যান, তোমরা যে কি করো আমি বুঝি না। একটু এটা অ্যাঙ্গেলটা দেখো, এটা অ্যাঙ্গেলটা ঠিক আছে? কিসের অ্যাঙ্গেল করছো তুমি? ওকে সে করো, একটু এদিকে করো। হ্যাঁ, আর একটু দিকে দাও, তাহলে তো হয়ে যাচ্ছে, তাহলে তো আসবে। তোমরা সেট চেঞ্জ করো বারবার। ওকে, হ্যাঁ, দিস ইজ কুল। ওকে, সো হচ্ছে নাজনীন, ওর যে গল্পটা, ওর যে জার্নি, বাট গল্পটা খুবই আমার কাছে মনে হচ্ছে ভেরি হার্ট ব্রেকিং। নাজনীন, একটু শেয়ার করতে পারো? বিকজ তুমি বিয়ে করোনি এখনো, রাইট? আমি আনম্যারিড। Unmarried. Congratulations. Thank you so You are much. still alive and you are still happy. Because না হলে মেয়েদের যে গল্পগুলো আমার এখানে আসে, ওদের ম্যাক্সিমাম গল্পে খুবই ব্রুটালি ওরা লাইক টর্চার্ড হয়। ডিভোর্সের আগে অনেক টর্চার হয়, ডিভোর্সের পরেও টর্চার্ড হয়। অ্যান্ড সেগুলো শুনে আমার তো খুবই রাগে গা জ্বলতে থাকে, মনে হয় যে ছেলেরা তো বাজে কেন। তো মেয়েদের দোষ খুব কম থাকে ওইখানে, ছেলেদের দোষই ম্যাক্সিমাম থাকে। সো তোমার গল্পটা বলো। তোমার গল্পটা একটু শুনছি, আমি চাচ্ছিলাম তুমি আমাদের অডিয়েন্সের সাথে আমি শুনবো, আমি পুরোটা শুনি। প্রথম যেই বিয়ের কাছাকাছি গিয়ে তুমি ফিরে আসছো, এটার প্রথম জার্নিটা, আমি আসলে বিয়ের কাছাকাছি যাইনি, আমাকে ম্যানিপুলেট করা হয়েছিল, প্রথম থেকে কনভিন্স বলো। করা হ্যাঁ, হয়েছিল। ওটা তুমি বলছো, বাট ওটা আমরা সবাই আমি শুনবো। তখন এখানে নিকেতনে আমার অফিস ছিল, আমি একটা এনজিওতে কাজ করতাম, সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে কাজ করতাম এবং হচ্ছে ভায়োলেন্স এগেইনস্ট উইমেন নিয়ে কাজ করতাম। এবং আমরা নিজেরা নারীরা, আমি নিজেই, চিন্তা করো তুমি, আমি নিজেই ভায়োলেন্সের শিকার হয়েছি, রাইট? আবার তুমি ওদের নিয়ে কাজ করো। আমি ওদের নিয়ে, এবং খুব খুব আর্লি এজে আমি কাজ শুরু করি তখন। এবং মজার বিষয়, তখন যেখানেই যেতাম আই গট দ্য ম্যারেজ প্রপোজাল। তারপর যেটা হলো, আমার এক কলিগ আপু ছিলেন, ভদ্রলোক, আমি কি ওর ইনস্টিটিউশনের নামগুলো বলবো? সব বলতে পারো। আচ্ছা ঠিক আছে। আমি না, আমি আসলে কি, ও খুব প্রমিনেন্ট জায়গা, যেমন ও ক্যাডেট ব্যাকগ্রাউন্ড, রেসিডেন্সিয়াল ব্যাকগ্রাউন্ড, তুমি কার নাম বলবা, কার নাম বলবা না, রেসিডেন্সিয়াল ব্যাকগ্রাউন্ড, ক্যাডেট ব্যাকগ্রাউন্ড। সো যে কারণে আসলে এখান থেকে যখন এরকম একটা পার্সন আসে, এটা কিন্তু ইনস্টিটিউশনের জন্য শেমফুল হয়ে দাঁড়ায়। তো স্বাভাবিকভাবেই তখন আমাকে খুব ইনফ্লুয়েন্স করা হলো, এবং তার বাবা ছিলেন একজন আমলা। তো আমি স্টুডেন্ট যেহেতু ছিলাম, আমি কখনোই চাইনি যে গ্রাজুয়েশন, বিফোর গ্রাজুয়েশন এবং নিজেকে কোথাও না দাঁড় করিয়ে আমি আসলে বিয়ে করবো। এটা আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে আই ওয়ান্ট টু ক্রিয়েট মাই ওন আইডেন্টিটি, দেন আই উইল ম্যারেজ সামওয়ান যার সাথে আমার মিলবে, যেখানে, এবং ম্যারেজেরও তো কিছু এক্সপেকটেশন থাকে। অ্যাজ এ ওমেন আমি সবসময় চেয়েছি লয়্যালটি, রেসপেক্ট, লাভ এন্ড কেয়ার, যেটা আমার, কারণ আমরা সেলফ ডিপেন্ডেন্ট ওমেন, আমাদের
আমরা মানে ভাত কাপড়ের জন্য তো আসলে কেউ বিয়ে করে না। হয়তো অনেকেই করে, বাট তোমাদেরটা ডিফারেন্ট। আমার কাছে মনে হয় করা উচিতও না। Okay. প্রত্যেকটা মেয়ের আসলে নিজের পায়ে দাঁড়ানোটা খুব দরকার এবং স্বাবলম্বী হওয়াটা খুব প্রয়োজন। এটা আমি বুঝে গিয়েছিলাম বিকজ আই লস্ট মাই ফাদার এট ভেরি ইয়াং এজ। বাট আমি প্রিভিলেজড ছিলাম যে আমার বাবা আমার ব্যাকবোনটা তৈরি করে দিয়েছেন। আমার বাবা কিভাবে আমি আমার নিজের ডিসিশনটা নেব সেই জায়গাগুলো আমার বাবা তৈরি করে দিয়েছেন, বিকজ আমার বাবা ল এনফোর্সমেন্ট জায়গাতে আসলে কাজ করেছে। ওকে। তো প্রপোজাল আসলো, আমি ডিনাই করি। সেটা কবেকার কথা? সেটা প্রায় আমি যদি ভুল করে না থাকি 2013 এর দিকে, একদম ফর্মাল প্রপোজাল যেভাবে আসে সিভি দিয়ে আমার মেইলে। তো আমি মুখে মৌখিক ভাবেও বলে, তো আমি আসলে রাজি হই না, কিন্তু আমার কলিগ আপুর সাথে আমি খুব ক্লোজ ছিলাম। কলিগ আপু আমার, তিনি আমাকে খুব স্নেহ করতেন এবং আমি তিনি খুব চাইতেন যে আমি তখন পড়াশোনা করছি, ফুল টাইম জব করছি, বিকজ ইটস আ ভেরি হার্ড লাইফ, রাইট? তো তিনি আসলে চাচ্ছিলেন, তার দোষ না, তার যে জায়গাতে তিনি বেড়ে উঠেছেন, তার যা সার্কামস্টেন্সেস, সেই অনুযায়ী তিনি চাচ্ছিলেন আমি সেটেল ডাউন হই, আমি একটু রিল্যাক্স হই। কারণ এই সেমিনারে যাচ্ছি, এই কনফারেন্সে যাচ্ছি, ফোনটা দাও, সেমিনারে যাচ্ছি, কনফারেন্সে যাচ্ছি, সেই সাথে আমি পড়াশোনা করছি এবং আমার রেজাল্ট খুব ভালো, একাডেমিক রেজাল্টও ভালো। তো আমি বললাম যে না, আমি গ্রাজুয়েশন শেষ করে করব। এর মধ্যে তো আমি লাক্সে অংশগ্রহণ করি, সেখানে তো সেটা কবে ছিল? সেটা 14 তে। ওকে। সেখানে বেস্ট বিউটিফুল স্কিন পাই, প্লেস হোল্ড করি। তারপরে যেটা হলো, এই ভদ্রলোকের ভাই মানে ফ্রেন্ড, তারা পড়াশোনা করেন, ক্লাসমেট, দে আর অল ফ্রম ক্যাডেট ব্যাকগ্রাউন্ড। তো প্রচন্ড ভাবে পার্সু করে। তো 4 জন মানুষ মিলে কিন্তু আমাকে পার্সু করে এবং ইনফ্লুয়েন্স করে। 4 জন, মানে তাকে চিনতো? কারণ ওর ফ্রেন্ড, আচ্ছা, দেয়ার ফ্রেন্ড, তারা একই সাথে পড়েছে। তারপরে পার্সু করে, আমি মানে এটা স্ক্রিনে মেয়েদের জন্য আমি বলবো, আমি ডিনাই করি, কারণ আমি যেহেতু পড়াশোনা শেষ তখনও করিনি এবং কেবল আমি মানে বের হলাম লাক্স থেকে এবং আমি টুকটাক মডেলিং করছি অ্যাজ এ প্রফেশনাল মডেল হিসেবে। কেবল আই স্টার্টেড মাই ক্যারিয়ার অ্যাজ এ মডেল। তো যেটা হলো, আমি তখন ওই আপুদের অনেক ফ্যামিলি প্রোগ্রাম অ্যাটেন্ড করতাম, বিয়ে, বার্থডে, এরকম অনেক প্রোগ্রাম অ্যাটেন্ড করতাম। তো তখন আমাকে মানে মজার বিষয়, যেখানে আমরা মেয়েরা দুর্বল হয়ে যাই, আমি ওই ভাই আমাকে বলে, নাজনীন তুমি একবার ওর সাথে মিট করো, কথা বলো। বাট ওদের ইন্টেনশন কি ছিল আসলে? ওরা কেন চাচ্ছিল? তারা বিয়েই মানে ছিল, তারা তো জানতো না যে হি ইজ আ ক্রিমিনাল। তারা কেন এত ইনফ্লুয়েন্স করেছে আসলে, এটা একটা তুমি ভালো প্রশ্ন করেছো, এটা আমি জানি না যে তাদের এত, তারা আমার মনে হয় আপু হয়তো আমার ভালোর জন্যই চেয়েছেন যে আমি ভালো থাকবো বা কিছু, বিকজ দে আর ওয়েল এস্টাবলিশড। তার একাডেমিক রেজাল্ট হয়তো ক্যাডেট অবধি ভালো ছিল, এরপরে আমার মানে আমি তার সিভিতে যেটা দেখেছি, এরপরে সে সামহাও কোনো কারণে আর উঠতে পারেনি। তার মানে কোনো গ্যাপ তো অবশ্যই রয়েছে, কারণ ক্যাডেট ব্যাকগ্রাউন্ড থেকে কারো কিন্তু নর্মাল জায়গাতে যাবার কথা না। আমরা ধরে নিই যার ব্যাকগ্রাউন্ড হবে ক্যাডেট রেসিডেন্সিয়াল, ডেফিনেটলি সে একটা ভালো জায়গাতে যাবে। আমার বোনের ছেলেও মানে রেসিডেন্সিয়াল থেকে এসেছে এবং হি ইজ আ ক্যাপ্টেন ইন বাংলাদেশ আর্মি। তো যেটা করলেন ওই ভাইয়া, যেটা বলেন যে নাজনীন হি ইজ আ ওয়ান ওম্যান ম্যান, এবং আমি আপনি তাকে কতটুকু চেনেন, এটা আমি মেয়েদের উদ্দেশ্যে বলছি এবং তোমাকেও বলছি, যে জায়গাটা আমাকে ক্লিক করে। তখন বলে তোমার ডেট অফ বার্থ কত, আমি বললাম, বললো এই সাল থেকে, ঠিক আমার জন্মের সালটা বলে যে এই সাল থেকে আমরা ক্লোজ ফ্রেন্ড। তখন আমি বললাম যে ওকে আমার নাম্বার দিয়ে, ঠিক আছে। এই কথা হলো ফার্স্ট মিটে। আমার তাকে একদমই ভালো লাগেনি, বিকজ এটা আসলে কিভাবে বলবো, এভাবে আমি বলতে অভ্যস্ত না কারো ব্যাপারে। ভেরি আনপলিশড, ওকে, ভেরি আনপলিশড, আমার ভালো লাগেনি। এবং প্রথমে আমি যে দেখি তিনি গাড়ির বাইরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছেন, যেটা আমার আরো ভালো লাগেনি। ওকে ফাইন, একটা মানুষ সিগারেট খেতে পারে, বাট এটা ফর্মাল ম্যারেজে আমরা আগাচ্ছি, ফার্স্ট দেখাই মানে সিগারেট নিয়ে আমি অভ্যস্ত না। আমি যেই ব্যাকগ্রাউন্ডে বড় হয়েছে আমি অভ্যস্ত না। আমার বাবা স্মোকার ছিলেন একদম অনেক আগে থেকে, কিন্তু আমি আমার পুরো জীবনে আমার বাবাকে স্মোক করতে দেখিনি ফ্যামিলিতে। এই কালচার আমি বিলং করি। তো ভালো লাগেনি, আমি তাকে সরাসরি না বলে দিলাম যে দেখেন আমি অ্যারেঞ্জ ম্যারেজে যাচ্ছি। মানে কথা বলার পরে? হ্যাঁ, আমি মানে ফার্স্ট মিটের পরে আমি বললাম যে দেখেন আমি অ্যারেঞ্জ ম্যারেজে যাচ্ছি। আমি তাকে সরাসরি বললাম যে আমি অ্যারেঞ্জ ম্যারেজে যাচ্ছি, সো আমার আসলে এত সময় নেই যে আমি কাউকে মেক করে নেব। আপনি আমার টিনেজের কোনো প্রেমিক নন যে আমি 9-10 এ পড়ি, বিকজ আই কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন তখন।
এবং তখন অলরেডি আমি এটিএন এ জয়েন করেছি। এই অবধি কিন্তু আমাকে পার্সু করেছে। ইট ওয়াজ এটা 2016-তে আমি এটিএন এ জয়েন করি এবং এই অবধি আমাকে পার্সু করেছে, বিয়ের জন্য কনভিন্স করেছে। এবং সেই যিনি প্রপোজাল আনেন সে এবং তার সেই 3 জন কাছের মানুষ। তারপরে যেটা হলো, আমি না বলার পরে সে যেটা বললো যে স্বাভাবিকভাবে অনেক সময় ছেলেরা না, আমার যেটা মনে হয় রিফিউজ দিতে পারে না। আমাদের দেশের ছেলেরা ভাবে তার কি কমতি, বাট সামহাও তো কারো না কারোর সাথে ম্যাচ নাই করতে পারে। এবং আমি তাকে, আমার হয় না, একটা প্রত্যেকটা মানুষের কিন্তু একটা এনার্জি ভাইব্রেশন থাকে। এই যে আমি তোমার পাশে বসেছি, একটা কিন্তু এনার্জি ভাইব্রেশন থাকে, বাট আমি গুড ফিল করিনি। তখন সে আমাকে যেটা কনভিন্স করে যে নাজনীন, আমি ছোটবেলা থেকে রেসিডেন্সিয়ালে পড়েছি, কারণ ওখানে তো 3 থেকে তারপর ক্যাডেটে চলে যাই, আমার সোশ্যালাইজেশন হয়নি। তুমি আমাকে তোমার মতো করে তৈরি করে নিও, জাস্ট গিভ মি 2 মান্থ, তুমি আমাকে দেখো। 2 মান্থস, ওকে। এবং এই সময় সে যেটা করে, যেটা লাভ বম্বিং যাকে বলা হয়, সাইকোলজিক্যাল। এবং আমি এর আগে কোনো ছেলের সাথে মিশিও নি, বিকজ যেহেতু আমার বাবা ছিল না, আমার মাথায় ছিল যে আমাকে, এবং দেখো একটা ছেলেই আমার জীবনকে পুরো একদম ছানা বড়া করে দিল। ফার্স্ট আমি যার সাথে মিটলাম যে আমি বিয়ে করব, মানে আমি যদি ডেটে যাই সেটা হবে বিয়ের উদ্দেশ্যে, ভালো লাগলে বিয়ে হবে, না ভালো লাগলে নেই। ওই মানে আমার হাতে তত সময় নেই। কেন? কারণ আমার হাতে সময় ছিল না, বিকজ আমি ফুল টাইম জব করছি, আমাকে টাকা ম্যানেজ করতে হচ্ছে নিজের, আমার স্টাডি, আমার পড়াশোনা, আমার হায়ার স্টাডি, অল থ্রু, মানে অল দ্য ইজ মাই মানি। সেগুলো তো অনেক অনেক টাফ। এবং ঢাকায় তো সব সময় নিয়ে নেয় জ্যামে, ওই সময়গুলোকে আমি কাজে লাগিয়েছি। যখন সিএনজিতে থেকেছি, এখন না উবার এসেছে, তখন তো সিএনজিতে চলাফেরা করেছি, ইভেন পাবলিক বাসেও চড়েছি। তো তখন বই খাতা নিয়ে যতটুকু সময় পেতাম ওই সময়গুলোতে কিন্তু পড়াশোনা করেছি। যাই হোক, তারপরে তিনি যেটা করলেন, আমি বললাম যাচ্ছে, সময় যাচ্ছে। এদিকে আসলে ওই মানুষটার চাইতে আমি ইনফ্লুয়েন্সড হয়েছি আমার ওই কাছের মানুষ, কারণ কলিগ আপু আমাকে খুব স্নেহ করতেন এবং তিনি বারবার বলছেন যে নাজনীন, সে হয়তো তোমাকে দেখছে। এখানে আমি মেয়েদেরকে বলবো, এটা আমাদের সময়, আমাদের চুজ করার সময়। সে দেখছে, আমরাও তো দেখবো। কিন্তু তিনি আমাকে বলেছেন সে হয়তো তোমাকে, মানে কিছু জায়গাতে আমি বলেছি যেটা ম্যাচ করেনি। একটাই উদাহরণ দিই, মানে ঈদ এসেছে, একটা ঈদ এসেছে, আমি আমার বোনাসের সব টাকা নিয়ে গিয়েছি, যে একটা ঈদে তো গিফট দিতে হয়, আমরা কথা বলছি, মিট আপ করছি। ভদ্রলোক আমাকে যে দিতে হবে এই ভয়ে সে গিফট নেয়নি। আচ্ছা, আমি এটা তাকে বলি, আমার ওই আপুকে বলি, আপু বলে সে হয়তো তোমাকে দেখছে, বাট আমি যদি ওখানে আপুর জায়গায় হতাম, ওখান থেকেই বলতাম যে as a woman we should take our own decision, right? সে কি করলো, সে দেখছে, এই সময় আসলে শেষ। এরপর যেটা হলো, তিনি আর আমার পিছন আর ছাড়লো না। এবং যখন তিনি আমার মায়ের সাথে কথা বলেছে, তার পরিবারের সাথে, আমাকে, তার সমগ্র আত্মীয় স্বজন আমাকে চেনে, তার বাবা আমার সাথে তখন কথা বলেছিলেন। তারপরে সবকিছু মিলিয়ে তিনি সময় চাইলেন, যে তার অনেক, মানে মানুষ শুনলে এখন হাসবে, এমন এমন আমাদের দেশের যারা গোয়েন্দা সংস্থা সেগুলোর নাম সে বলেছে, এবং মানুষ এটা ব্যবহার করে, আমি বলেই দিচ্ছি, ডিজিএফআই, এনএসএ, মানুষ খবর ব্যবহার করে। তিনি করেছেন, আমি বিশ্বাস করেছিলাম, কেন, বিকজ সেটা আমলা বাবার ছেলে ছিল, তিনি বঙ্গভবনে যেতেন, ওইসব ছবি তিনি আমাকে দিতেন, তার একটা কানেকশন ছিল সাবেক ওই জায়গাগুলোতে। তো আর যেহেতু আমার, মানে এই জগৎ আমি চিনি না, এই জগৎ বলতে আমি বুঝিয়েছি যে বাইরের একটা ম্যান কেমন হয়, মানুষ যে প্রতারক হয়, আমি জানতাম না, বিকজ আমার বাবা একজন নারীকে পছন্দ করেছেন, সে আমার মা। আমার দুলাভাই একজনকে পছন্দ করেছে, সে আমার বোন। তো আমার জানা ছিল না যে মানুষ এইভাবে প্রতারণা করে। আমাকে যারা যারা পছন্দ করেছে, আমার সবসময় মনে হচ্ছে দে আর ভেরি সিরিয়াস অ্যাবাউট মি। আমি কাউকে চুজ করব, তারপরে বিয়ে করব, মানে কেউ যে এটা নিয়ে মজা করে, ফান করে, এবং মানুষের হাতে যে এত সময় থাকে, এই জগৎটা সম্পর্কে আমার আসলে ধারণা ছিল না। তারপরে সে যেটা করলো, সে টাইম কনজিউম করতে লাগলো। মানে আফটার হোয়াট, মানে টাইম, যে আমি ডিসেম্বরে বিয়ে করব, আমার একটা বিগ প্রজেক্ট চলছে ডিফেন্সের সাথে। আমার কথা এখানে নাজনীন, তুমি বললে তোমার প্রথম দেখাতে ভালো লাগে নাই, তারপরে অনেক কিছুই তুমি সাইন্স পাচ্ছিলা, সাইন দেখতে পাচ্ছিলা যে তোমার পছন্দ না, তাও তুমি বিয়ে পর্যন্ত কিভাবে গেলা, কেন গেলা? বিকজ আমরার বাবার ছেলে, হোল্ড অন, বিকজ তুমি দেখতেছো পাওয়ার আছে, বিকজ সে বঙ্গভবনে ঢুকতেছে, সেখানে যাচ্ছে, সেখানে যাচ্ছে। তুমি তাহলে প্রথমে তোমার ছিল তোমার কলিগের কথা কেন শুনবা? তুমি কলিগের কথা কেন শুনবা? তুমি তো নিজে নিজে তোমার পর ভালো লাগে না, দেন তুমি কেন বিয়ে পর্যন্ত গেলা? কেন তুমি গিফট দিতে চাচ্ছিলে? কারণ সে আমাকে বলেছিল, নাজনীন, আমি তোমাকে কোনোদিন কাঁদাবো না,
আচ্ছা। এই শব্দটা আমাকে, বিকজ সে একমাত্রই ছেলে না যে আমলা বাবার সন্তান আমার জন্য ম্যারেজ প্রপোজাল এসেছে, আরো অনেক থেকে তুমি জানো আমরা যারা তুমি মিডিয়াতে কাজ বিয়ে করি পর্যন্ত আসে। কেন গেছো সেটা বলো। কারণ সে আমাকে কনভিন্স করতে পেরেছিল যে আমরা খুব হ্যাপি হব। আমি, এবং সত্যি কথা বলতে আমি না ওকে আমার বাবার সাথে মিলানোর ট্রাই করতাম, যে আমি একটা 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 ও কিন্তু আমার চেয়ে বেশ বড়, প্রায় 10-12 বছরের বড়, সো আমি না একটা ফাদারলি একটা একটা গার্ডিয়ান একটা রোল বাবুর মধ্যে বাবা খুঁজতেছিল, রাইট। ইভেন আমি মিলাচ্ছিলাম ওর চুলগুলো আমার বাবার মতো, ওর ওর গায়ের রং আসলেই আমার বাবার মতো, কারণ আমার বাবার শ্যামবর্ণ ছিল, আমার বাবা পুলিশে ছিলেন। সো আমি না এরকম করে একটা সময় ও, এবং ও আরেকটা মজার বিষয়, সে যখন আমাকে কনভিন্স করা শুরু করলো তখন ওই মুহূর্তে সে বেস্ট লাভার, তার কোনো মানসিক ভাবে সে অন্য চিন্তা করার তোমার কোনো সুযোগ নেই। একটু বৃষ্টি হলে সে গাড়ি পাঠিয়ে দেয়া, তুমি কিভাবে যাবে, অফিসের গাড়ি আছে কিনা, এইভাবে কেয়ার করা। এবং ফ্রাইডেতে যদি মিট করবে তো ফ্রাইডেতে কোনো প্রবলেম হলে সে শনিবারে মানুষ মিট করে, বা নেক্সট ফ্রাইডে সে বৃহস্পতিবারে মিট করে যেত, মানে তখন সে বেস্ট লাভার। আমরা কিন্তু মেয়েরা অনেকেই ভাবে যে পাওয়ার, নো, উই হ্যাভ আওয়ার ওন পাওয়ার অ্যাজ এ ওমেন উই ক্যারি, কিন্তু আমরা যেটা চাই দিন শেষে আমরা একটা আশ্রয় খুঁজি, আমরা ভালোবাসা খুঁজি। মেয়েদের ভালোবাসাটা খুব লাগে, খুবই লাগে, খুবই দরকার হয়, বিকজ মেয়েরা তো আদর করার একটা জিনিস, ওই আদরটা, এবং ওই আদরটা না প্রেমিকার মতো না, আমার কাছে মনে হতো আমি চাইল্ডের মতো আদর পাচ্ছি, যে কারণে তখন আমার কিন্তু ওর কিচ্ছু ভালো লাগেনি, ওর একাডেমিক ব্যাকগ্রাউন্ড এবং আমলাটাও ভালো লাগেনি। কেন লাগেনি? বিকজ আমার বাবার চেয়ে ওর বাবার পজিশন অনেক উপরে ছিল, যে জন্য আমি চাইনি যে এটা এটা একটা গ্যাপ তৈরি হবে, এটা একটা একটা গ্যাপ হয়, আমি চাইনি। আমি চেয়েছিলাম খুব সাধারণ পরিবারের একটা ব্রিলিয়ান্ট ছেলেকে নিয়ে আমি ঘর করব, খুব সাধারণ পরিবারের, এবং সুখী একটা সিম্পল সাধারণ জীবন হবে, ছোট্ট একটা সংসার যাকে বলে, অনেক পাওয়ার, অনেক মানি, এগুলো আমি চাইনি। আমি চেয়েছি ভালোবাসা। আমার মনে হয় ম্যাক্সিমাম তুমি তো বললে যে তুমি সাইন দেখতেছিলা যে হ্যাঁ, হি ইজ নট ওই ফর যে ইউ, যখন সে আমার কাছ থেকে সময় নিয়ে নিল সে, এবং ওই সময়টাতে সে আমাকে কনভিন্স করে ফেললো। সময় কেন নিল? সময় বলতে আমাকে 2 মাস সময় দাও, আচ্ছা, এই okay. সময় সে নিজেকে প্রুফ Okay, করবে okay, যে 2 মাস পরে তুমি বিয়ে করার জন্য না 2 মাস বলছো? পরে না, মানে ওই সময়ে সে নিজেকে প্রুফ করবে যে না না, তুমি বিয়ে করার কথা কখন বললা? এটা 3 বছর আমাদের এর মধ্যে, আমরা 3 বছর কথাবার্তা হয়েছে আমাদের, ও আমার ফ্যামিলির সাথে। তো ও যখন আমার মায়ের সাথে কথা বলেছে, আই থট হি ইজ ভেরি সিরিয়াস, এবং তার বাবার সাথে আমি কথা বলেছি, তার পুরো পরিবার, ওর বাবা এভার কেয়ারে ভর্তি ছিল, তখন ওর পুরো পরিবার আমাকে দেখেছে। So, এই ধরনের ক্ষেত্রে কি হয়, আমরা কিন্তু ধরেই নিই যেটা সিরিয়াস না হলে তো মানুষ ফ্যামিলির সাথে পরিচয় করায় না, তাই না? তারপরে সে যেটা করলো, একটা পর্যায়ে আমার মা আমাকে বললেন কি অবস্থা, তুমি বিয়ে করবে কবে? বিকজ আমি গ্রাজুয়েশন শেষ করছি, আমার সব ফ্রেন্ডরা, ইভেন ছেলে ফ্রেন্ডরা বিয়ের দিকে চলে যাবে, যারা ডিফেন্স হলে তো খুব আর্লি বিয়ে করে। আমার কিছু ফ্রেন্ড ডিফেন্সে রয়েছে, ওরা অলরেডি ইভেন ওদের বেবি হয়ে গেছে। তখন সে আমাকে ব্লক করে দিল সব জায়গা থেকে। মানে তুমি বলার পরে যে আমি বিয়ে যে কবে তোমার করবা, মাকে থেকে এবং সে আমাকে একাও বিয়ে করতে চেয়েছিল। আমি বলছি না, আমি তো একা কেন বিয়ে তুমি করব? স্কিপ করো না, ফাস্ট ফরওয়ার্ড করো না, আবার বলো। মানে সে একাও বিয়ে করতে চেয়েছিল তখন, যখন আমি তাকে ফ্যামিলি থেকে তুমি যখন বললা তোমার আম্মুর সাথেও কথা বলছে, ওটা কি 2 মান্থস যে সময়টা ছিল? না না না, হ্যাঁ, এর মধ্যে সে মার সাথে, আমার মার সাথে এই 2 মান্থসের মাঝে মধ্যে মাঝেই তার কমিউনিকেশন, তার মানে যে 2 মাস তোমার কাছে চাইছে সে, যে আমি আই উইল বি ওকে, right, আমি right, তোমাকে তোমাকে করে নাও না, 2 মাস সময় দাও আমাকে, সেই সে সময়ের আমাকে মধ্যে এগুলো কোনোদিন কাঁদাবে না, কাঁদাবে আমরা না, খুব okay. হ্যাপি হব। ওকে, নানথান। সো এরপরে তুমি এই 2 মাসের মধ্যেই বললে যে আমাকে বিয়ে করো, ব্যাপারটা না এরকম? না, 2 মাসের মধ্যে না, তাহলে? এটা সে টাইম কনজিউম করেছে, সে তার বিভিন্ন প্রজেক্ট সে দেখিয়েছে, ওকে, এবং সে এটা প্রায় 3 বছর সে ক্যারি করেছে। ওরে বাবা, ওকে। 3 বছর, কজ আমি তখন ব্যস্ত ছিলাম হচ্ছে আমার হায়ার স্টাডি তো প্রিপারেশন। 2 মাসের পরে তুমি কোনো ইভালুয়েশন করোনি তোমরা? তুমি না, ওই সময় বেস্ট প্রেমিক হিসেবে সে নিজেকে প্রুফ Proof করে করতে ফেলছে। সফল হয়েছিল, ওকে, ওকে, যে হি ইজ আ বেস্ট ম্যান, বিকজ মানে আমি পুরো ফাদারলি একটা আমি দেখেছি তার Okay, কেয়ারিং, great. এবং তারপরে সেখানে এখন অন্য বলো। জায়গা থেকে। তারপরে সে যেটা করে, যখন আমি তাকে বললাম যে তোমার ম্যারেজ প্রপোজাল পাঠাতে হবে আমার ফ্যামিলিতে, তখন সে টোটালি আমাকে ব্লক করে দেয়, জাস্ট আউট অফ নোওয়্যার। আউট অফ নোওয়্যার। বাট তুমি এমনিতে বিয়ে নিয়ে কোনো কথাই নয় তোমাদের? সব কথা দেন হয়েছে। কি ছিল কথা? ইভেন ও বলেছে নতুন ফ্ল্যাট করছে, Okay. নতুন ফ্ল্যাটে নতুন বউ তুলবে, যেটা রোমান্টিক কথা বলে, নতুন ফ্ল্যাট করছে। ইভেন আমি এরকমও চিন্তা করে ফেলেছিলাম, কোন, আমি জানি না এগুলো আসলে আমি বলতে চাইনি, মানে বলতে হচ্ছে তুমি যেহেতু কথা তুলে আনছো, এবং আমি যেহেতু স্টিল আনম্যারিড। আমি কথা তুলে আনছি না, মানে আমি শুধু
আই এম জাস্ট ট্রাইং টু পোর্ট্রে আ পিকচার, তুমি যা বলছো সেটা সত্যি কিনা এবং লজিক্যাল বলতেছো কিনা। হ্যাঁ Because তুমি লজিক্যাল, তুমি অলরেডি ইলজিক্যাল কথা বলছো যে আমার ভালো লাগে না প্রথম দেখাতেই, আমার হ্যাঁ। সেকেন্ড না, টাইমেও এটা ভালো লাগে নাই, illogical না, এটা যা আমার থার্ড ঘটেছে টাইমেও ভালো লাগে সেটা। না। না না, না, এরপরে এটা যা ইলজিক্যাল ঘটেছে কখন হইতেছে সেটা। যখন তুমি বলতেছো যে আমার কিছুই না। ভালো লাগে নাই, তারপরে আমি বলছি আমাকে বিয়ে করতে কারণ হবে। শোনো, So আমরা that's মেয়েরা illogical. শোনো, So I'm trying to like লাভ ইজ find some logic. সামথিং বিয়ন্ড লজ, আমরা লাভ এখানে ইজ আসবো, সামথিং আমরা এখানে আসবো। আগে বিয়ন্ড তুমি এই গল্পটা শেষ করে দেন, তো এখানে তো আমরা আসবো। হ্যাঁ, That's okay. তারপরে So, সে আমাকে ব্লক করে হোল্ড দিল। অন, না না, ব্লক করার আগে বলো, তুমি বললা এই যে 3 বছরের মধ্যে হ্যাঁ। তোমরা ডেট করতেছো, লাইক তোমার ফ্যামিলি থেকে জানে, ওদের ফ্যামিলি থেকে তোমাকে Right. চিনে, রাইট? রাইট ফ্যামিলি ইনভলভড, রাইট রাইট? ফ্যামিলি থেকে এখন বিয়ে ঠিক করা হইতেছে, রাইট তোমরা কথা বলছো ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডেট বিয়ে Right. করবা দেখে, রাইট? রাইট ইট ওয়াজ নট লাইক যে এমনিতে যে ইসে প্রেম করছো, না করেছি বা না, কিছু না, হ্যাঁ, ফর্মাল বিয়ের জন্য তোমরা মিট কিন্তু করছো, উনি সেটাকে প্রেমের দিকে গড়িয়েছে। কুল, বাট বিয়ের জন্য তোমরা মিট রাইট করছো, ওকে, রাইট থ্রু ইউর কলিগ আপু। রাইট আচ্ছা, সো এরপরে তুমি 3 বছর তুমি টাইম পাইছো তাকে Right. বুঝার জন্য, তাকে জানার জন্য, এবং 3 Right. বছরে হি প্রুভড হিমসেলফ রাইট যে ওকে আই এম দ্য বেস্ট ম্যান ফর ইউ, 2 বছর আড়াই বছর আই উইল আর মেক কি, ইউ হ্যাঁ। ক্রাই, ওকে, এটা বলছে। এরপরে তুমি ডিসিশনটা নিছো, ফাইনাল ডিসিশন, যেটা ওকে লেটস গেট জি। ম্যারিড, তোমাকে আমি বিয়ে করব বাবু, রাইট ব্যাপারটা এরকম। রাইট সো এখন ওর সাথে তো কথা হয়েছে তোমার যে হ্যাঁ। বিয়ে করবে, সে বলছে তোমাকে বিয়ে করবে, ফ্ল্যাটও করতেছে বললা। হ্যাঁ, ফ্ল্যাট, এবং আমি জিনিসপত্র কেনা শুরু করে দিয়েছিলাম। এইটা বলো, হ্যাঁ। ফার্নিচার, হ্যাঁ। হাতিলে ফার্নিচার দেখে ফেলেছি। আমার ইভেন আমার হেড অফ নিউজ তখন জয় মামুন ভাই ছিলেন, হ্যাঁ। তিনিও জানতেন যে আমি ডিসেম্বরে বিয়ে করতে তার মানে যাচ্ছি। সবাই জানে তুমি বিয়ে সবাই জানে, করতেছো, কোথাও কোনো শো করেছিলাম প্রেম হ্যাঁ, কালেকশনের, হ্যাঁ। ও নিয়ে আসছে, ভাইদের সাথে পরিচয় করিয়ে দিয়েছে Okay, যে great. ভাইয়া, কারণ আমার মধ্যে তো আমার হাইড এন্ড সিক fiancé, কোনো, হ্যাঁ, রাইট, right, আমার হ্যাঁ। হাইড এন্ড সিক কোনো ব্যাপার নেই, Okay. এবং আমি জানি যে আমরা, ওর ফ্যামিলি জানে, আমার ফ্যামিলি জানে, তো আমরা তো বিয়ে করব। ইয়া অফ কোর্স, অফিশিয়াল এটা। তো সে যেটা করলো, সে আমাকে ব্লক করে না দিল। না, তুমি ব্লকের মধ্যে, তুমি বললে 3 বার তোমাকে ব্লক করছে, বাদ দাও, তুমি ব্লকের আগে বলো এই যে হইলো সব রেডি, শপিং করা শেষ, বিয়ে হবে, বিয়ে ডেট হবে, এখন হ্যাঁ। ফ্যামিলি থেকে সব ঠিকঠাক, রাইট? তোমরা কথা বিয়ের বলছো, ডেটও সে দিয়ে ফেলেছে বাহ, যে very good. সামনের উইকেই। See? So, আমি তো মেয়ে, এবং আমি তো আর আগে বিয়ে করি না, আমার তো হ্যাঁ। বিয়ে নিয়ে একটা স্বপ্ন আছে। Of course. আমি ডিজাইনারের সাথে কথা বলা, ড্রেস নিয়ে এবং ওকে আমি এরকমও বকা দিয়েছি, দেখো চিলড্রেনদের রুম কি হবে, আরে ড্রয়িং রুম কি বাপরে হবে, বাপ। আমি কিন্তু সব এগুলা ডিসিশন নেব, পরে যদি আমার Okay. পছন্দ না হয় আমি কিন্তু সব চেঞ্জ করবো, তখন কিন্তু তোমার বাড়তি খরচ হবে। তার মানে কি, আলটিমেট সংসার করা শুরু করে দিয়েছি, কিন্তু বিয়েটা তো একটা মেয়ের স্বপ্নের মধ্যেই আমরা করি। আমরা যে মেয়েরা লয়াল থাকি, যে মেয়েরা সিরিয়াস থাকি, আমরা কিন্তু স্বপ্নের যে মধ্যেই মেয়েরা এগুলো বোকা করি। থাকি, বোকা না, যে আমি মেয়েরা এটাকে- অবুঝ থাকি, আমরা সরল বলবো, আমি আমরা সরল বোকা থাকি, বলবো হ্যাঁ, না, আচ্ছা, কারণ হ্যাঁ। আমি এখন তো আর সেই জায়গাটাতে নেই। ইটস আ গ্রেট লেসন ফর মি। ওই লেসন পাওয়ার পরে সব ঠিক হয়ে যাবে তোমাদের, তার আগে বোকাই থাকো, হ্যাঁ। তারপরে বলো কি হলো এরপরে? তারপরে এই যে যখন তোমরা বিয়ে- বেবির নাম ঠিক করো নাই? হ্যাঁ, নাম ঠিক নাম করেছিল। ঠিক- ওর কি না, নাম ওর ছিল? নাম বলবো? হ্যাঁ বলো, বেবির নাম বেবির নাম ওর নামের সাথে মিলিয়ে মেয়ে বেবির নাম ঠিক করা হয়েছিল। ইটস রাহিলা আমিন, বিকজ Okay, রাহিলা ওর আমিন। নামটা না বলে একজন Okay, বীরশ্রেষ্ঠের কুল, নামে, নো প্রবলেম, হ্যাঁ। সো রাহিলা আমিন আমি রাখা হয়। বেবি বেবির মেয়ে নাম। চাচ্ছিলা, তাই তো? ফার্স্ট বেবি মেয়ে মেয়ে চাচ্ছিল। চাচ্ছিলা, ওকে। সো তোমরা এত দূর চলে গেছো, তার মানে সবকিছু অফিশিয়াল, এখন বিয়ের ডেটও ঠিক করে ফেলছো, দেন ব্লকে আসো এখন তুমি। এখন আমাকে বলো তারপরে তুমি? আমার মা আমাকে প্রেসার দিচ্ছিলেন হ্যাঁ। যে তুমি বিয়ে কবে করবে, কারণ তোমার মাস্টার্সে পড়ছি। কেন তোমার আম্মু জিজ্ঞেস করে না বাবা কবে বিয়ে করবো? হ্যাঁ, আমার ও মেয়েকে? মাকে সেম কথা, প্রজেক্ট আসছে, প্রজেক্ট হলে ও অনেক ভালো থাকবে, আমি অনেক ভালো থাকবো। ওকে, তো মা বলেছে ওকে ফাইন, ঠিক আছে, তাহলে কবে বিয়ে করতেছো? হ্যাঁ। ইভেন ও আমাদেরকে, আমরা তো লঞ্চে যাওয়া আসা করি, আমি পটুয়াখালীর মেয়ে, আই লাভ লঞ্চ জার্নি, হ্যাঁ। সি অফ করতে লঞ্চ অবধি সে চলে বাহ, গিয়েছিল। বিউটিফুল। সো দেখো, সে কিন্তু সব দায়িত্ব পালন আমি করছে, দ্যাটস মাই পয়েন্ট। দায়িত্বে কিন্তু কোনো হ্যাঁ, ছিল না। বিয়ে টিয়ে সব। তারপরে আমার মা একদিন বলেন, এবং সত্যি কথা বলতে এর মধ্যে কিছু আচরণ তার আমার কাছে কনফিউজড লাগলো, ওকে, কথা, এবং কারণ মানুষের তো যে বললাম এনার্জি থাকে। আই টক উইথ ডক্টর, আমি ডক্টরের সাথে কথা বললাম। কার আসলে ডক্টর? মানে ডক্টর মিন্স আমি আচ্ছা, গাইনি? গাইনি না, আমি সাইকিয়াট্রিস্ট এবং আচ্ছা, সাইকিয়াট্রিস্ট। ফর ইউ অর ফর হিম? ফর হিম ওকে। কথা বললাম যে, হি নিউ, কারণ আমি যখন, বাট ও কি জানতো যে তুমি? না না, আচ্ছা, কারণ ও 4-5 বার করে না শুধু ডেট পেছাচ্ছিল। তো একবার যখন একটা মানুষ ডেট আচ্ছা। পেছে, ধরো এখন জানুয়ারি, সে বললো ডিসেম্বর, ফাইন, প্রথমবার তুমি দিচ্ছ। ডিসেম্বরে যদি সে বলে নেক্সট ফেব্রুয়ারি, নেক্সট ফেব্রুয়ারিতে মানে যদি বিয়ের সে, date রাইট, পুশ করতেছে। নেক্সট মার্চ, বিকজ আমার এই প্রজেক্ট সেই প্রজেক্ট, তখন তো তোমার মধ্যে প্রশ্ন তৈরি Right, হবে। তখন আমার প্রশ্ন তৈরি হলো। আমি প্রফেসর এম এন হুদার সাথে কথা বলেছি,
বাংলাদেশের স্বনামধন্য সাইকিয়াট্রিস্ট, তার সাথে কথা বলেছি। ইভেন আমি শেখ মুজিব যেটা পিজি, সেখানে যে কথা বলি, তারা আমাকে যেটা বলেছেন যে দেখেন আপনি তো ওমেন এবং হি ইজ আ ম্যান, এবং ওর সাথে আমার 10-12 বছরের ডিফারেন্স, তো বিয়ের আর্জ Age তো gap, তার yeah. তার থাকার কথা। বিয়ের of বিয়ের course, আর্জ সে ফ্যামিলি বিল্ড আপ করতে চাবে, তার আর্জ থাকবে, তার বেবি নিতে হবে, আপনার চাইতে তো তার আর্জ বেশি হওয়ার কথা। ইটস নট ন্যাচারাল, Right. এটা মেয়েদের বিকজ। এবং আমাকে দেখো সে এইভাবে বুঝিয়ে বলেছে যে পুরুষ সিংহের কেশর থাকে বিকজ পুরুষ সিংহ সিংহীকে কি বলে ওইটাকে কনভিন্স করে, অ্যাট্রাক্ট করে, এবং সমগ্র প্রজাতি এভাবে হয়, শুধু মানুষ না। এটা ম্যানের কাজ ওমেনকে পারসু করা। সো তুমি কেন তাকে বলবে, এটা তো তার জব, এবং সে তোমার চেয়ে বেশ মানে তোমাদের এজ গ্যাপ। তখন এমএন হুদা ডিরেক্ট আমাকে স্যার বললেন যে আমি তো বলতে পারবো না, বাট এখানে সামথিং রং। ওকে। এবং সাইকিয়াট্রিস্টও বললেন। এবং সত্যি কথা বললে তখন আমার হার্ট ব্রেক, বিকজ আমি মানতে পারছিলাম না। আমার হার্ট বলছে না, এগুলো সব মিথ্যা, ব্রেন বলছে এগুলো সব। আমি কাঁদতে কাঁদতে বাসায় চলে আসি। দেন আমি ওকে প্রেসার দেই যে বাট এটা শেয়ার করো নাই কার সাথে, ওর সাথে? ডক্টরের কথা না, ডক্টরের কথা ওকে আমি বলি, ওকে, ডক্টরের কথা ওকে আমি বলিনি, পরে বলেছি আরো গল্পের পরে যে ওদিকে পরে আসছে মানে তারপরে বলো। দেন তারপরে কাঁদতে কাঁদতে বাসায় গেল। আমার কিছু কলিগ আপুর সাথে, তখন তো আমি এটিএন বাংলা, তারা যেটা এটিএন বাংলা তো দে আর ভেরি স্মার্ট, আমার সিনিয়র আপুরা, তারা বললেন নাজদিন এটা ন্যাচারাল না, মানে বিকজ আমি কোথাও যাইও না। ওই কলিগ আপু কোথায় ছিল যেই কলিগ আপু চাইছে তুমি তাকে বিয়ে করো? সে আছে, সে তখন তাকে এনজিও জিজ্ঞেস সে করো না ডেভেলপমেন্ট সেক্টরে কাজ যে আপু করে। কি কার সাথে দিলা তুমি? তারপরে বলেছি, সে তো আসলে বিপদ যখন হয় তখন কেউ দায়িত্ব নিতে আচ্ছা, চায় না, okay. তখন বলে তুমি অ্যাডাল্ট, তুমি আচ্ছা, দেখে নাও, তুমি তো দেখে নিয়েছো। ওকে, কুল। হ্যাঁ, দেন এটা শুরুতে বলে দিলে ভালো হতো। ওকে। তারপরে তো আমি ওকে বললাম যে তোমাকে প্রপোজাল পাঠাতে হবে আমার বাসায়। সে তখন একা বিয়ে করতে চাইলো। আমি বলছি আচ্ছা, যে কি বললো এটা? একা কেন? একা বললো যে আমরা আপাতত একটা কাজে দিয়ে বিয়ে করে রাখি, দেন আমরা ফ্যামিলি। আমি বলছি না, তুমি ছোট ভাবে করো, কোনো প্রোগ্রাম এখন করতে হবে না, বাট ফ্যামিলির উপস্থিতি একা মিন্স কাউকে না জানে না, হ্যাঁ, কাউকে না জানে, সবাই তো অলরেডি জানে। হ্যাঁ হ্যাঁ, দেখো তুমি তোমার মধ্যে তুমি দেখো, আমি দেখে কি হবে? তুমি দেখো, তোমারও দেখা উচিত, তুমি দেখে বলো ভাই। তারপরে আই সেড নো, হ্যাঁ, বিকজ আই হ্যাভ মাই মানে না, সোসাইটি। ইউ ডিডন্ট আস্ক যে ওয়াই, মানে সবাই জানে, হ্যাঁ, সবাই ওয়েট বলে করতেছে এখন আমাদের অনেক বিয়ের জন্য। ঝামেলা, অনেক তার একটা সে সবসময় যেটা দেখাতো তার অনেক কাজের রাশ। হি ইজ আ ভেরি বিজি পারসন, খুব কাজের রাশ। ওকে, এই জন্য হি ইজ টেকিং কেয়ার অফ দ্য মার্স। ওরকমই। তো আমি বললাম যে না, তুমি ছোট করে করো, প্রোগ্রাম পরে করো, বাট তোমার মানে ফার্স্ট যেটা ওর ফ্যামিলি, বাবা মা ভাই বোন, আমার বাবা মা ভাই বোন, আমরা উপস্থিত থাকবো, আমরা আক্ট করে ফেলি, দেন তুমি প্রোগ্রাম করো। একা কেন বিয়ে করতে চাইলো? তখন সে যেটা করলো, এটাই তো প্রশ্ন, আমারও প্রশ্ন। না, কি প্রশ্ন করো না তুমি? একা করতে চেয়েছে, তখনও বলেছে যে ওর অনেক ব্যস্ততা যাচ্ছে, তো নরমালি ও বিয়েটা করে রাখো, পরে করবে, এই হলো কারণ। একা কেন? এটাই সে কারণ বলেছে। আচ্ছা, এটা তো ওকে রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করা প্রয়োজন না। আচ্ছা, ওকে। তো তারপরে তুমি একা বিয়ে করতে চাইলো, তুমি সেটাতে এগ্রি আই করো সেড না? নো। ওকে, ইউ সেড নো। দেন তারপরে যখন আমি ডক্টরের সাথে তখন কথা বললাম যে এগুলো নিয়ে আমাদের কনফ্লিক্ট হচ্ছিল। আরো যেটা কনফ্লিক্ট, এখন কিভাবে আমি ক্যামেরার সামনে এগুলো বলবো, তুমি যখন কাউকে ভালোবাসো বা পছন্দ করো, মানুষ কিন্তু তার সময় চায়, তার সাথে বসতে চায়, কথা বলতে চায়, গল্প করতে চায়, ইটস হিউম্যান নেচার, যেগুলো থেকে আমি বঞ্চিত হচ্ছিলাম। তখন আমাদের এই বিষয়গুলো নিয়ে কনফ্লিক্ট হলো, যে সে কোথাও বেড়াতে যাবে না, ঘুরতে যাবে না। বললাম দেশের বাইরে বেড়াতে চলো, বা দেশের মধ্যে কোথাও আমরা বেড়াতে চাই, সে যাবে না, সে কোথাও যাবে না। বুঝতে পেরেছো তুমি? সে কোথাও যাবে না। তারপর আমি তাকে ওটাও জিজ্ঞেস করে না কেন যাবে না, ব্যস্ত, এবং একের পর এক টাইম, নেক্সট উইক, নেক্সট মান্থ, এরকম। প্রথম দিকে হলো 3 মাস পরে দিত, যখন শেষের দিকে এসে সেটা 1 দিন পর, 2 দিন পর, এরকম। এন্ড হি ওয়াজ এ প্যাথোলজিক্যাল লায়ার, হি ইজ বলা উচিত, আমার ওয়াজ বললে ভুল হবে। তারপর যেটা করলো, তারপরে আমার মাকে আমি বললাম, মা বললো যে, এবং আমি একজন স্যারের সাথে কথা বলি, আমার সিনিয়র একজন স্যার, ঢাকা ইউনিভার্সিটির একটা ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন, আচ্ছা বলেই দিই, পলিটিক্যাল সায়েন্সের চেয়ারম্যান ছিলেন। উনি বললেন যে হি উইল নেভার ম্যারি ইউ, বিকজ হি ইজ আ ম্যান না, এবং সে বুঝতে পেরেছে, তার সাথে আমি শেয়ার করি। তো বললো যে সে বিয়ে করবে না।
কারণ বিয়ে করার জন্য মানুষের যে অবস্থানগুলো মানুষ নেয় সেটা সে নেয়নি, হুম সেটা সে নেয়নি। হুম তখন আমি তাকে বললাম যে তোমাকে প্রপোজাল পাঠাতে হবে বাসায় এবং আজকের মধ্যে তোমাকে বিয়ে করতে হবে। তখন সে কি বললো? তখনই তো সে ব্লক করে দেয় আউট অফ নোওয়্যার, ওকে, পুরো ব্লক। এবং আমি তখন সিভিয়ার ডিপ্রেশনে চলে মানে যাই। কোথায় ব্লক করে দেয়? ফেসবুকে শুধু? না নাকি না, আমরা তো হোয়াটসঅ্যাপে? ফোনে আমরা ফেসবুকে আচ্ছা। ছিলাম না ওকে, ওভাবে। আচ্ছা, তো ফোনে ব্লক করে দিল, দেন? ফোনে ব্লক করে দিল। তখন আমি সিভিয়ার ডিপ্রেশনে চলে যাই, কারণ আমি তো সব রেডি করে ফেলেছি, ইভেন আমি ঘর সাজানোর জিনিসপত্র কিনে ফেলেছিলাম। হুম তারপরে আমি ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাই। আমার হেয়ার বেশ লম্বা ছিল। ট্রিটমেন্টে পরে যাও, তুমি আগে বলো তুমি রাত্রে ওকে ফোন দিলা হ্যাঁ যে প্রপোজাল পাঠাও, হ্যাঁ। হি ব্লকড ইউ, হুম, তখনই কোনো কথা না বলে, হ্যাঁ ব্লক করে দেয়। মানে অ্যান্সার না দিয়ে ব্লক করে দিলে তোমাকে ফোন রেখে। রাইট। দেন ব্লক করে দেওয়ার পর তুমি ইনস্ট্যান্টলি ডিপ্রেশনে চলে গেলে, বলি কি বলো, ইউ শুড হ্যাভ টক টু ইউর মম, ইউ শুড হ্যাভ টক টু হিজ ড্যাড অর লাইক হিজ ফ্যামিলি, না আমি ওর বা ওকে ফ্যামিলিতে রিচ আউট করো বা না কোথাও। না না, আমি ওকে মানে আমি depression এ এগুলো ও কি? আমার সবগুলো নাম্বার, এরপরে যেখান থেকে ওকে ফোন দিচ্ছিলাম ও সবগুলো নাম্বার ব্লক করে দিচ্ছিল। বাট তোমাদের তো ফ্যামিলি একটা কানেকশন ছিল না? ওর ফ্যামিলির সাথে আমার ফ্যামিলির কানেকশন But কথা তো ও বলতে তুমি ছিল না। আমার ফ্যামিলির সাথে, আমি ছিলাম ওর ফ্যামিলির সাথে। দ্যাটস মাই পয়েন্ট, তুমি ওর ফ্যামিলির সাথে কানেক্টেড না। এবং ও তো সব জায়গা থেকে আমাকে ব্লক করে দিয়েছে, আমি কিভাবে যোগাযোগ মানে করব? তোমার ওর ফ্যামিলি কার সাথে কথা হতো? ওর ফ্যামিলির তো কার কার সাথে না, ও পরিচয় করিয়ে দিয়েছিল যখন, তখন ওর কারো নাম্বার ছিল না মায়ের তোমার কাছে? সাথে কথা হয়েছে। হুম। ওর বাসা বাসা চিন্তা। আমি যাইনি, বিকজ আমার কাছে মনে হচ্ছে ইটস ভেরি হিউমিলিয়েটিং ফর আচ্ছা, মি, এই আমি 3 এভাবে ইয়ার্স যেতে জার্নি। পারি না। আচ্ছা, ওকে। মানে বাসা চিনতাম, হ্যাঁ। হুম। আমি গিয়েছি বাসায়, ওকে, তো আমি যাইনি, মানে ও মানে যখন ওই ব্লক করেছে block আমি করার পরে যাইনি, যাও আমি নাই। যাইনি, আচ্ছা, আমি okay, যাইনি। কারণ আমার কাছে মনে হয় যে মানুষ এত কিছুর এই প্রমিস গুলো ভাঙার পরে ব্লক করতে পারে, আমি কেন? কারণ আমি তো, আমাকে ডক্টরই বলে দিয়েছে হি ইজ আ ফ্রড, তো আমি কেন যাব? ওকে, সো ব্লক করার পর তুমি ডিপ্রেশনে চলে গেলা, চুল হ্যাঁ। পড়ে গেল, কি হলো তারপরে? চুল টুল পড়ে গেল। এবং আমার আসলে ডিপ্রেশন এটা যে সাফার করে সে সে বোঝে বুঝে, রাইট? যে এটা কতখানি ভয়ানক হয়। খুবই তুমি দীর্ঘশ্বাস ছাড়ছো। হুম, of course, আমি কোনো 3 বছর, আমি এর পরের 3 বছর আমি কোনো খাবার ইনটেক করতে পারিনি। খাবার মিন্স আমি কোনো ফ্রুটস খেতে পারিনি। আমার বমি হতো এবং ফুড পয়জনিং হতো, বিকজ আমার স্টোমাক কিছু নিতে পারছিল না, বিকজ আমার রাতে কোনো ঘুম হতো না। এবং এটা আমার, এখানে আরেকটা বিষয় আমি একটু অ্যাড করি, আমার ইউকে চলে যাওয়ার কথা ছিল, ইউকে কাজ করার কথা ছিল। আমি বিয়েকে চিন্তা করে আমি সেটা ডিনাই করি, ওকে, যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা মেয়েরা কিন্তু এগুলো করি। নিজেদের ক্যারিয়ারকে নষ্ট করো ক্যারিয়ারকে একজনের জন্য। একজনের জন্য না, আমরা দিন শেষে বিয়ের জন্য আর কি। না, বিয়ের জন্য না, ফ্যামিলির জন্য। Same thing. ইটস ইভ্যালুয়েশন Same প্রসেস shit. ভাইয়া, তুমি এটাকে ডিনাই সেম করতে শিট পারবে তো না। না, জিনিসটা তুমি একই, এটা মানে অন্যভাবে হয়তো নিজের বলছো, ক্যারিয়ার but না, নষ্ট না, না। করে তুমি এগুলো It's a- করো it's a তোমরা, evaluation তারপরে process. এরকম যেরকম সে ডিপ্রেশনে চলে যাও। ইটস ইভ্যালুয়েশন প্রসেস। আচ্ছা, ওকে, হ্যাঁ, কারণ আমরা মা হই, হুম। ইটস ইভ্যালুয়েশন Okay. প্রসেস। এটা অন্যভাবে হয়তো আমরা দেখি, যতই Okay. আমরা আধুনিক হই না কেন, পড়াশোনা করি না কেন, তখন আমার মনে হচ্ছে যে একটু বেবি বড় হলে 2-3 বছর, তখন বেবি আমি বড় পিএইচডি বিয়ে এর করতে জন্য পারলো না, বেবির নাম সব জন্য কিছু যাবো, করে কারণ আমি দিছো। বিদেশে চলে গেলাম। ওনা তখন আমাকে বলে কি, দুষ্টুমি করে বলে যে চলো আমরা ওপেন রিলেশনশিপে যাই। বিশ্বাস করো আমি তখন ওপেন রিলেশনশিপের মানেই জানি না। আমি গুগলে, এবং ফান করে বলেছে তো। এবং আমি মেয়েদের উদ্দেশ্যে বলছি একটা কথা, বা ছেলে মেয়ে বোথ, মেয়েদের উদ্দেশ্যেই বলি, ফান করেও যদি কেউ কিছু বলে ওটাকে সিরিয়াসলি নিতে সিরিয়াসলি না, হবে। হ্যাঁ, ও ওটা ভাবতেছে তো, রাইট, ও seriously ও ভাবতেছে। ফান করে বলেছে, বাট আমি না এটাকে গুরুত্ব দেইনি। এবং পরে আমি গুগলে সার্চ দিয়ে দেখলাম, আরে ওপেন রিলেশনশিপ কি, এই সেই। পরে আমি ওকে জিজ্ঞেস করলাম, তুমি ওপেন রিলেশনশিপের কথা কেন কেন বললে? বললা? ও তখন বলে, আরে আমি মজা করেছি, দুষ্টুমি করেছি, তুমি যেতে হলে যাও, আমি চলে আসবো। আমি বলছি, না, আমি আগে ফ্যামিলি বিল্ড আপ করবো। মানে কি বলবো তোমাকে, আমি বেবি খুব পছন্দ করি। সব মেয়েরাই পছন্দ করে, আমি পাগলের মতো বেবি ভালো। এই জন্য যার তার সাথে বেবি নিয়ে নিবা, এটাই ভাবছিলা? যার তার সাথে না, হ্যাঁ, মানে তখন তুমি দেখো, তুমি শিওর ছিল না, বাট তাও তুমি ডিসিশন এনিওয়েজ, ওদিকে না যায়, তোমাকে বকা টকা দিতে ইচ্ছে করতেছে না আমার। মেয়েরা আসলে কেন তোমরা এগুলো করো বুঝি না। এনিওয়েজ, তো ডিপ্রেশনে চলে গেলা, এর মধ্যে কোনো আপডেট নেই ফ্রম ও হিজ সাইড? যখন আমি ইসে থাকি তখন সে আমার সাথে কোনো যোগাযোগ রাখেনি। ওকে, কতদিন হলো এটা তখন? আমার পুরোপুরি কিওর হতে প্রায় 2 থেকে 3 বছর লেগেছে, বিকজ আমি ডক্টরদের নামই বলে দিই। আমি এমএনহুদা ট্রিটমেন্টে ছিলাম, একজন সাইকিয়াট্রিস্টের ট্রিটমেন্টে ছিলাম, এবং এফআর কেয়ারের তামান্না আপু আমার ডায়েট ছিলেন, এবং পিজির গ্যাস্ট্রো হেড ছিলেন, উনি আমার ফুড
দুজনই বোথ, হুম। কারণ এবার ক্যারিয়ার ট্রিটমেন্ট অনেক এক্সপেন্সিভ। হুম। সো প্রত্যেকটা মানে আমার প্রত্যেকটা অর্গানের উপর ফোকাস, এবং এর মধ্যে কিন্তু আমার ক্যারিয়ারও হ্যাম্পার হয়, বিকজ নিউজে কিন্তু খুবই থাকতে হয়, course, মানে yeah. তুমি অ্যাক্টিং করলে সেখানে যেটা হয় যে রিটেক নেবার একটা সুযোগ আছে, নিউজ তো লাইভ, এটা আমার ক্যারিয়ারকে, এবং আমি তো অফিসে বলতে পারছি না যে আমার এই কারণে আমার ক্যারিয়ার হ্যাম্পার হয়, মারাত্মক ভাবে হ্যাম্পার হয়। আমি অনেক দিন আমাকে এই কারণে অফেয়ারে থাকতে হয়েছে। তারপরে তারপরে তো আমি সুস্থ হলাম পুরোপুরি, মানে আমার জীবন এখন বিন্দাস, সুন্দর জীবন। হ্যাঁ, সেটা কবেকার কথা? 3 বছর পর? 3 বছর পরে, তার মানে 19 থেকে 22 এরকম? এরকমই। ওকে। এভাবে তো জানলে তো ডেট লিখে লিখে তারিখ লিখে লিখে রাখতাম। ইয়ারটা বলো। পরে হায়ার স্টাডি, তো তখন করোনার মধ্যে সম্ভবত আমি হায়ার স্টাডির প্রিপারেশন শুরু করলাম, যে আমি আর 20 দেশেই মানে। করব না, আমি চলে যাব হুম। হায়ার। তখন তো করোনা চলে আসলো। রাইট, যখন আমি টোটালি মুভ অন করলাম, রাইট। টোটালি আই ফরগেট এভরিথিং, তখন সে ফিরে আসলো। ওকে। সে সরি, আমাকে ছাড়া সে থাকতে পারছে না, সে আমাকে প্রচুর মিস করেছে, এই সেই নানথান। আমি নানাভাবে তাকে বুঝানোর চেষ্টা করেছি যে না, এটা আর সম্ভব না, আমি আর, মানে এটা তো আর হবে না। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, যখন আমি টোটালি ডিনাই করলাম, সে যেটা করে, মানে সম্পর্ক বা একটা রিলেশনে থাকলে মানুষ তো কিছু ছবি আদান প্রদান, এবং আমাদের নর্মাল ছবি আমি দিয়েছি, বিকজ আমি তো পুলিশের মেয়ে না, আমি কেন, এবং আমি একজন জার্নালিস্ট, তা আমি কেন, মানে, এবং আমার অত ছিলও না। সে সেই ছবিগুলোকে, ব্যক্তিগত সেই ছবিগুলোকে বিভিন্ন এআই দিয়ে বানিয়ে, এবং পুরো, আমি তো তোমাকে একটা নিউজ দেখালাম। হ্যাঁ, বাট কেন? তুমি উত্তর দাও কেন। না না, আমি কেন উত্তর দেব ভাই? তুমি কাহিনী কারণ তোমার, সে আমাকে রেখে দিতে চেয়েছে তার কাছে, আমি সোশ্যালি হিউমিলিয়েট হলে আমার কোনোদিন বাট না, বাট হবে সে না। তোমাকে মানা করছে, সে তোমাকে ব্লক করছে, দেন তুমি 3 বছরে নিজেকে রিগেইন করছো, তোমার নিজের জীবনটাকে আবার সাজানোর ট্রাই করছো, বেঁচে আসার জন্য ট্রাই করছো। এর মধ্যে সে কোনো কন্টাক্ট করেনি? না, ট্রাই করেনি না। কোনোভাবে? যখন টোটালি আমি মুভ অন করলাম, সে বুঝে গেছে, বিকজ ফেসবুকে ছবি দিচ্ছি, ঘুরতে যাচ্ছি, এখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি, তখন সে বুঝে ফেললো। আচ্ছা, তখন সে কামব্যাক করলো। কামব্যাক করে কিভাবে কামব্যাক করলো? তখন সে হি সেড সরি, আমি আসলে তোমাকে ছাড়া থাকতে পারছি না, আমি ভেবেছিলাম আমি তোমাকে ছাড়া থাকতে পারবো। 3 বছর পর ওই কাহিনী? হ্যাঁ, আমি ভেবেছিলাম আমি তোমাকে ছাড়া থাকতে পারবো, আমি অনেক ডেটও করেছি এর মধ্যে, কিন্তু আমার সবকিছু জুড়ে তুমিই ছিলে। বাঘের বাচ্চা। আমি ভুলতে পারছি না তোমাকে, এবং তুমি এখন বলতে পারো, তুমি তাকে ব্লক করে দাও, বলতে পারো, সবাই এটাই বলেছে, আমি তাকে ব্লক করেছিলাম। সে বিভিন্ন আইপি নাম্বার থেকে পাগলের মতো ফোন, আমি সকাল 7টার নিউজ অবধি মিস করেছি এই কারণে, বিকজ আমাদের এক এক দিন তো এক একজন ড্রাইভার সাহেব আসেন অফিস থেকে, সে পাগলের মতো আমাকে আইপি নাম্বার থেকে দিন নাই রাত নাই পাগলের মতো ফোন করা। ইভেন আমি তখন নীলক্ষেত থানায় মৌখিক ভাবে বলি যে এরকম এরকম, নীলক্ষেত থানায় মৌখিক, নীলক্ষেত থানা থেকে আমাকে বলে আপনার কাছে কি কোনো এভিডেন্স আছে, কারণ তুমি তো জানো যে পুলিশ বলো, আদালত বলো, সবাই আসলে এভিডেন্স চায়, সবকিছুতে এভিডেন্স ছাড়া তো আসলে হয় না। তখন আমি বললাম যে না, আমার কাছে কিছু নাই, বিকজ ব্রেকআপের পরে কিন্তু মানুষ সবকিছু ডিলিট করে দেয়, রাখে না, ছবিটাও রাখে না, কিছুই রাখে না। তো আমিও তো সেটাই করেছি, সবকিছু মুছে দিয়েছি, তো কি এভিডেন্স থাকবে, কি এভিডেন্স আছে আমাদের। তখন সে সরি বলল, এবং আমি বিরক্ত হয়ে, এরপরে এতবার ফোন আসতো যে ফোন আর আমি ডেলিভারি, মানে কিছু যে আমি পার্সেল অর্ডার দিব বা কিছু নিব, সেই ফোনটা তো পিক করতে হবে, কিন্তু দিন নাই রাত নাই ফোন আইপি নাম্বার থেকে বিভিন্ন। পরে আমি একটা নাম্বার শুধু অন করলাম, পরে তারপর আমি তাকে একটা নাম্বার অন করার পরে সে তারপরে বলল যে সে আমার বেবি নিতে চায়, সে মূলত আসছে, সে আমার বেবি। তখন আমি বললাম যে কেন তুমি আমার বেবি নিতে চাও? তখন বলল যে তোমার ডিএনএ, তোমার জিন ভালো, তুমি খুবই প্রমিনেন্ট ফ্যামিলির মেয়ে, ইউ ক্যারি গুড ব্লাড, তুমি ব্রিলিয়ান্ট, তুমি সুন্দর, এবং তার চাওটা কি জানো, সে বেবি নিয়ে চলে যাবে। আচ্ছা, হাসবো না কি করবো, সে বেবি নিয়ে। আমি বললাম তুমি কি সুস্থ আছো? তুমি আমার বেবি নিবে, এবং বেবি নিয়ে তুমি চলে যাবে, মানে যেটা আমি টাইটেল দিছি তাই তো? হ্যাঁ, যেটা তুমি টাইটেল দিয়েছো, সে বেবি নিয়ে চলে যাবে। তারপরে যেটা হলো, মানে তুমি তারপরে এগ্রি করলে নাকি কি বললা? না, আমি এগ্রি করিনি, পুলিশ কমপ্লেইন করেছে। ওকে, পুলিশ মানে এর মধ্যে তুমি দেখা করোনি তোমরা?
একবার দেখা হয়েছে। মিথ্যা বলো না, না, হ্যাঁ, আমি তো মিথ্যা জানি না, তুমি একবার দেখা তো হয়েছে। করবাই। দেখা প্রবলেম তো হয়েছে। তুমি ক্রিয়েট তো করছোই এবং তুমি অ্যালাউ তো করবাই, সেটা তুমি বুঝছিলাম, আমি জানি না, বাট তারপরে আমি বুঝে আমি গেছি। হোল্ড পুলিশ, অন, হ্যাঁ বলো। তুমি আমাকে বলো, সে তোমাকে বললো 3 বছর হ্যাঁ। পরে এসে আবার তোমাকে রুইন করতে চাইবে তোমার লাইফ, তোমাকে মেরে ফেলতে চাইবে, ধরো হ্যাঁ একবার তো মেরে গেছে, হ্যাঁ এখন আবার সে ব্যাক করলো, হ্যাঁ ব্যাক করে এসে আবার তোমাকে চাইলে, তোমাকে তুমি শোনো, তো বলো নাই, তুমি তার সুন্দর হয়ে গেছো, সেক্সি হয়ে একবার- গেছো, তুমি না হোল্ড অন, তোমাকে আমি মারবো এখন, চলো আমাকে মাফ করবে, আমি অনেকগুলো ডেট করে আসছি, কাউকে তোমার মতো আমার ভালো লাগে নাই, আমি আবার তোমার কাছে আসছি, ওকে, এটা বলছে তোমাকে, হি লিটারালি সেড দিস Okay. শিটি ওয়ার্ডস রাইট টু ইউ, Right. বলছে, দেন তুমি কি বলছো, তুমি ব্লক করছো, হ্যাঁ, ব্লক করার পরে তারপরে দেন আবার তুমি কিভাবে অ্যাক্সেস দিলা, এক্সেস দেয়নি Then ভাইয়া। দেখা কিভাবে করলা? সে হচ্ছে তোমার, তোমার বাসায় চলে গেছে জোর করে, হ্যাঁ আসতো, আবার আসতো, দেখা করছে কোথায়, তোমরা দেখা কিভাবে করলা, আমরা ক্যাপ্টেন্সে একদিন কেন বসছিলাম। তুমি দেখা কেন করছো, এটা একটা প্রশ্ন, আসলে কেন এটা করেছে? একটা প্রশ্ন না, প্রশ্ন এটাই, বলো দেখা কেন করছো সেটা বলো, তোমার লজিকটা বলতে পারো, আমি ওর কথা শুনতে চেয়েছি, কারণ ও খুব পার্সু করেছিল Okay, যে ঠিক আমার আছে। কথাটা তুমি শোনো, হ্যাঁ অন্তত আমাকে বোঝার চেষ্টা করো। হুম তখন আমি একবার কারণ আমি ওকে বোঝাতে চেয়েছি যে তুমি আর আমাকে জ্বালিও না। হুম এর আগেই কিন্তু আমি ওখানে গিয়ে একবার বলে আসছো পুলিশকে তুমি? বলেছি, হ্যাঁ আমি ওখানে বলে আসিনি, আমি রাগ হয়ে চলে এসেছি, পারলে ওর আচ্ছা, গাড়ি আমি ভেঙে দিয়ে চলে আসি। না ওটাও সলিউশন আছে, হ্যাঁ, সো তুমি ওকে বললা এটা, রাইট, আচ্ছা, আমি গেল। নিজেই চলে আসছি, হুম। তোমার সিএনজি নিয়ে আমি চলে আসছি। নরমালি কি হতো, নরমাল হলে ও তো আমাকে ড্রপ করে Drop দিত, করতে, হ্যাঁ, হুম, আমি তো সেটা নেই না, আমি নিজে অন্য গাড়ি নিয়ে আমি চলে আসছি। ওকে, হুম, তারপরে এই যে ফোন করা, দিনের পর দিন মানে তুমি কি ফোন, বলে আসছো, রাগ করে কি বলে চলে আসছো, মানে ওকে তো আমি আর নিতে পারছি না হ্যাঁ, এবার ভাইয়া। সেটা কি বলছো, আমি কি বলছি আমার মনে নাই, কিছু আচ্ছা, একটা okay. তখন But বলেছিলাম, কি? আমি রিয়্যাক্ট করেছি, Okay. হুম, রিঅ্যাকশনটা কি ছিল, ও সেটা বুঝছে, তুমি চলে ডেফিনেটলি আসছো যে বুঝেছি, তুমি হ্যাঁ, যে আমি ওকে চাই না। আচ্ছা, এটা বলে আসছো, এবং আমি ওকে ডিরেক্ট বলেছি আমি তোমার হাত থেকে নিস্তার পেতে চাই। ইটস বিন Okay, okay. 13 ইয়ার্স, এক যুগের উপরে সে আমার পিছনে পড়ে আছে, সে বিয়ে করবে না, সে আমাকে ছাড়বেও না, এবং সে, আমি এটাই বোঝার ট্রাই করতেছি, তুমি তো বিয়ে করতে চাইলে, তোমরা বিয়ে করতে চাইলে, হ্যাঁ। সে তোমাকে ব্লক করে দিল, হ্যাঁ 3 বছর কোনো খবর নেই, হ্যাঁ। তুমি মারা যাচ্ছিলা, হ্যাঁ আসলে মারা বেঁচে ফিরলা। রাইট। বেঁচে ফিরার পরে সে মৃত্যুর আবার মুখে আসলো, এটা কি ফিরে ফাইজলামি, গ্রামের মেয়ে হলে এটা সুইসাইড কি করে ফাইজলামি, বসতো। বেঁচে ফিরলা তুমি, আবার সে আবার আসলো, আবার তোমাকে রুইন করতে আসলো, রাইট, তুমি আবার Right. দেখা করলা, রাইট। দেখা করার পরে তুমি বলে আসছো যে না হবে আমি না, খুব রিয়্যাক্ট করে, আমি এই জন্য মিট করেছি যে ও Okay, cool. কি করেছে যে তুমি বলে আসছো যে না হবে না, আচ্ছা ডান, তো এটা তার মেনে নিতে খুব কষ্ট হইলো, সে মেনে নিল না, সে কি করলো, এই ফোন করা, হুম। রাত নেই দিন নেই, ফোন আর ফোন। হুম। তারপরে পুলিশ Then? কমপ্লেন করলাম, হুম পুলিশ তাকে অ্যারেস্ট করলো। হুম, কি কমপ্লেন করছো, কমপ্লেনটা কি ছিল, না আমি এটা এখানে এই মুহূর্তে আমি বলবো না। ওকে, দেন পুলিশ তাকে তারপরে সে যেটা করে, সে বের হলো নরমালি, কোনগুলো বের হলো মিন্স, জামিনে বের হলো, আচ্ছা, ওকে, বের হয়ে হি গট অ্যারেস্টেড, হ্যাঁ ওকে, জামিনে বের হয়ে সে যেটা করলো, সে এই যে আমার ছবি নিয়ে, এবং তুমি নিজেই নিউজ দেখেছো এগুলো বিভিন্ন ফেক আইডি থেকে, এখন বলতে পারো আমি কিভাবে বুঝলাম এই মানুষটাই, আচ্ছা। কারণ আমার জীবনে তো কোনো শত্রু নাই, রাইট, এবং কেউ তো আমার বিয়ে বন্ধ করার কারো কোনো ইচ্ছা, ওই চাই আমি ওর জীবনের সাথে যুক্ত থাকি, হুম। এবং সেটা উইদাউট ম্যারেজ, আচ্ছা, হি ওয়ান্টস মাই কোম্পানি, এবং সেটা উইদাউট ম্যারেজ। এবং বিয়ে ছাড়া তোমার সেটা বাচ্চা নিতে চায়, সেটা তুমি Because of বলো that, যে না? কেন, তুমি একটা ম্যান, তুমি বলো যে কেন উইদাউট ম্যারেজ আমি একটা, আমি আমি হয়তো বা আমি প্রোগ্রেসিভ, বাট আই বিলং ফ্রম এ মুসলিম ফ্যামিলি, বাট যেই ফ্যামিলি কোনো কালচার এটা সাপোর্ট করে না, কোনো কালচার পৃথিবীর সাপোর্ট করে না, তাহলে সে কেন, সে আমার কোম্পানি চাই, সে এই চাই সেই চাই, তুমি সে বিয়ে করবে না, না, সে এবং বাচ্চা আছে তোমার কাছে বিয়ে ছাড়া, সে বিয়ে করবে না, আচ্ছা, এই। ফাইজলামি এটা, তারপরে আমার ছবি বিভিন্ন ছবি দিয়ে আমাকে ব্ল্যাকমেল করার ট্রাই করা হলো। হুম। তখন আমি বলেছি যে আমি পুলিশকে জানিয়েছি, পুলিশ খুব হেল্প করেছে, পুলিশ বলেছে আপনি একদমই হবেন না, উই আর দেয়ার ফর ইউ, অ্যান্ড এবং খুবই বিভৎস ছবি সেগুলো যেগুলো পাঠিয়েছে, এগুলো ফেসবুক ইনস্টা এখন নেয় না এই ছবিগুলো, এমন টাইপের ছবি দেখে আমি যে শক হই নাই, বাট আই প্রিটেন্ড আই এম স্ট্রং, আমি কিন্তু ভেঙে গিয়েছিলাম, বাট আই প্রিটেন্ড যে আমি কনফিডেন্ট, আই এম স্ট্রং, ছবি নিয়ে তুমি যা পারো করো, ইয়া অফ কোর্স, কিন্তু সত্যি কথা বলতে আমি কিন্তু ভেঙে পড়েছিলাম, বুঝলে আমার তো দিন শেষে ফ্যামিলি আছে, আমার আত্মীয় স্বজন আছে, ইট ওয়াজ নট ট্রু, না, ইট ওয়াজ লাইক Right. ফেব্রিকেটেড, এবং মডিফাইড true এআই, হলেও, না, আমি বলবো যে ট্রু হলেও কোনো মেয়ের ভেঙে পড়া উচিত না, of ইটস course, yeah. 21st সেঞ্চুরি, আমাদের শক্তভাবে Yeah, দাঁড়াতে it's okay. হবে, দাঁড়ানো উচিত,
কারণ কেউ যদি প্রেম করতে চায়, সত্যি কথা বলতে প্রেমের মানে সংজ্ঞা কি, প্রেমেরই কি, প্রেমে যেহেতু কেউ তোমরা বেড়াতে যাবা, ডেটে যাবা, সেখানে যেহেতু কেউ বসে বসে মানে তসবি গুনবে না, প্রেমে প্রেমই করবে, রাইট। তাই না? সেখানে যদি কারো ইন্টিমেট মুহূর্তের ছবি থাকেও, আমি মেয়েদের উদ্দেশ্যে বলবো এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, এখন একদমই নাই। যা করতে পারে করুক, করুক যা করে। ও তো আমার লাইফ ডিস্ট্রয় করতে চেয়েছে, এই নিউজ গুলো করিয়েছে। বাট আমি কারণটা বুঝি না, তো তুমি তো বিয়ে করতে চাইছো। হ্যাঁ হ্যাঁ মানে এখানে হ্যাঁ, তারপরে এগুলো করার কোনো মানেটা আমি এখনো বুঝি এবং সে দেখো আমার যাতে কখনো মানে বিয়ে তো সবাই করে, কিন্তু যাতে আমাকে সোশ্যালি সে কিভাবে ইকোলো যে নিউজ করা, আজে বাজে নিউজ তুমি দেখেছো, আমার সমস্ত আত্মীয় স্বজন ছড়াই গেল, আমার একের পর এক মেসেজ, এবং বিভিন্ন অ্যাডাল্ট গ্রুপে, অ্যাডাল্ট গ্রুপ বলে বিভিন্ন পর্ন সাইটে আমার নাম্বার দিয়ে দিল, ব্যক্তিগত নাম্বার। এটাকে তুমি কিভাবে দেখছো বলো? সবকিছু আমি বাজেভাবে দেখতেছি, আই ক্যানট স্ট্যান্ড। সে দিয়ে দিল বিভিন্ন অ্যাডাল্ট গ্রুপে আমার নাম্বার দিয়ে দিল, এবং দু একটা ফ্রেন্ডদের একই কথা, তুমি নাম্বারটাকে বন্ধ করে ফেলো। হোয়াই? এটা আমার জীবনের প্রথম সিম, এটার সাথে আমার ব্যাংক জড়ানো, আমার অফিস জড়ানো, আমার কাজ সবকিছু এই নাম্বারের সাথে জড়ানো। বললেই একটা নাম্বার, একটা ছেলে আমাকে এই করবে আর আমি নাম্বার বন্ধ করে ফেলবো? এবং ওই নাম্বার থেকে, এবং আমার কাছে চেষ্টা করা হয়েছিল টাকা চাওয়ার, ভেবেছিল যে, এবং আমাকে বলা হয়েছে অনেক ভিডিও আছে, আমি বলছি ওগুলো লিংক দাও। তো ওরা তখন বিভিন্ন যে পর্ন সাইট, ওগুলো লিংক দিল, আমি লিংকে ঢুকি নাই, কারণ মনে হচ্ছে ফোনও হ্যাক করতে পারে, আমি ঢুকি নাই। সো পুলিশই হ্যান্ডেল করুক, এখন বিষয়টা আসলে প্রক্রিয়াধীনই রয়েছে। রাইট, হ্যাঁ। সো এখন তুমি নিস্তারটা পাও নাই আসলে? না, নিস্তার পাইনি, মানে 13 বছর ধরে আমি আসলে, এবং ও আমার আরো বলে রাখি, ও আমার বিয়েও ভেঙেছে। আচ্ছা, বিয়ে ঠিক হয়েছিল তোমার? আমার এর মধ্যে যখনই হয়, আমি দুটো প্রপোজালও আমার ভাঙে, দুটো ম্যারেজ প্রপোজালও ভেঙেছে আমার। ওকে, কি তার রিজন কি আসলে? সে কি চায়? আমার তো মনে হচ্ছে ও চায় যে, না, ও চায় যে আমি ওর সাথে মানে আমার কোম্পানিও লাগবে। সেটা কেন সেটা আমি জানি না, সেটাই মনে হচ্ছে। ওকে, সো তুমি লফুলি আগাইছো? হ্যাঁ। ওকে, বিকজ আমি একজন মানে মানে আমি বলি না, সবারই তো আগানো উচিত, আমাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত, এবং আগানো। আমার শেষে মনে হয়েছে যে এটা শেষ হওয়া উচিত। তুমি হয়তো বলতে পারো যে আরো আগে কেন তুমি যাও, বিকজ আগে তো আমার কাছে কোনো এভিডেন্স কিছু ছিল না। আমি আগেও পুলিশের সাথে কথা বলেছি, নীলক্ষেত থানায় যে কথা বলছি, ওই অফিসার ওকে ফোন করেছিল। এর মধ্যেও বলি, আমি ওর প্রতিটা ফ্যামিলিকে জানিয়েছি ব্রেকআপের সময় যে ও কিন্তু আমাকে ফোন করে, ওদের ড্রাইভার থেকে শুরু করে সবাই জানে। ওর বোনকে ফোন করেছি, ফ্যামিলি থেকে কোনো রেসপন্স করেনি। ওর বন্ধুকে আমি বারবার জানিয়েছি, পরে তা মানুষটা বিপদে পড়লে একটু এগিয়ে আসে না, আমি দেখলাম তখন না ইগনোর করে। এটা যদি হতো, এটা কিন্তু আইন পর্যন্ত যেত না। তোমার ওই আপু কই গেল? কলিগ আপু? ইগনোর। তুমি অ্যাডাল্ট, তুমি অ্যাডাল্ট। আমি কি জানতাম ও খারাপ? আমি তো জানতাম ও ভালো, ভালো দেখেই তো আমি বলেছি না। সি, কোনো দায়িত্ব কিন্তু সে নিল না। তখন কিন্তু আমাকে ইনফ্লুয়েন্স করার বেলায় কিন্তু চরম লেভেলে, ভালো ছেলে, এই ছেলে, সেই ছেলে, এই 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 হিস্ট্রি। সো এখন কোন পর্যায়ে রাখছো এই জিনিসটা? এখন আইনগত প্রক্রিয়ার মধ্যে আছে। এখন ইজি অ্যাক্টিভ ডিস্টার্বিং ইউ? ডিস্টার্ব যেটা, আবার নাম্বার যেহেতু বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে পর্ন সাইটে, তো ওখান থেকে আমার বিভিন্ন টেক্সট আসে। তুমি লেসনটা কি পাইছো এখান থেকে, এই ঘটনা থেকে? তোমার এই লেসন পেয়েছি অ্যাজ এ ওমেন, আমাদের ইনটিউশনকে, আমাদের ইনটিউশনকে প্রচন্ড ভাবে আমাদের, বিকজ মেয়েরা গাট ফিলিং ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। গড গিফটেড ভাবে আমরা তো মা হই, যে কারণে আমাদের ইভলিউশনারি প্রসেসে আমাদের একটা স্ট্রং ইনটিউশন থাকে। সেটাকে আসলে, সেটা যাই হোক, যে রেজাল্ট যত পজিটিভ হোক, এবং কাছের মানুষ দ্বারা ইনফ্লুয়েন্স হওয়া উচিত না। যেহেতু আমি আপুকে খুব ভালোবাসতাম, আমি ওনার দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছিলাম, খুব ইজিলি হয়েছিলাম। মানে আর আসলে কিন্তু আমরা হিউম্যান বিং, আমরা একটু মায়া মমতা পেলে মেয়েরা আরো বেশি ইনফ্লুয়েন্সড হই। তো এই জায়গাটাতে আসলে যাওয়া যাবে না, আমাদের গাট ফিলিংস। এবং আগে নিজের এডুকেশন, আমার দেখো, আমার যেহেতু এডুকেশন ছিল, সেহেতু মনে হয় আমি আজকে দাঁড়িয়ে কথা বলতে পারছি, বা আমি আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার, এবং সে কিন্তু আমাকে ভেঙে দিতে চেয়েছে। যে যখন আমি মানে আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে গেলাম, সে সাথে সাথে আমার ছবি, আমার এআই দিয়ে করে, এই দিয়ে করে, মানে, এবং এই ছবি কিন্তু আমি ওকে দিয়েছি, সেগুলো সে করে টোরে একদম একাকার করে ফেললো। তো এটাই আমার মেয়েদের উদ্দেশ্যে বলা, যে যাই করুক,
আরেকটা বিষয় হলো মেয়েদেরকে যে বিশেষণগুলো দেওয়া হয়, তুমি দেখো আই হ্যাভ মাই ওন আইডেন্টিটি, রাইট? স্টিল আমাকে বলা আমাদের মেয়েদেরকে যে বিশেষণগুলো বলা হয়, আমি শব্দগুলো বলছি না, যে 12 অমুক, তারপরে এস ড্যাশ, তারপরে এর সাথে কাপাকাপি, এই কাপে ওই কাপে। দেখো আমরা হাইলি এডুকেটেড, আমাদেরকে যে এই যে ট্যাগ গুলো দেওয়া হয়, আমি মেয়েদের উদ্দেশ্যে বলবো ওই মানুষগুলো ওই প্রসেসের মধ্যে দিয়ে যায় বলে আপনাকে ওই ট্যাগ গুলো দেয়, এতে যেন কোনো মেয়ে ভেঙে না পড়ে, কোনো মেয়ে যেন ভেঙে না পড়ে, সে গ্রামের হোক সে শহরের হোক, আমাদেরকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। রাইট, অফ কোর্স ইউ হ্যাভ টু বি ভেরি স্ট্রং, শক্তভাবে রুখে। তো যেখানে তোমার কোনো ফল্টে নাই, তুমি বিয়ে করতে চাইছো, তুমি মানে ইট ওয়াজ লাইক হিজ ফল্ট, হি ইজ ডুইং ইট অল, সব বাজে কাজ ও করতেছে, লাইফ রুইন করতেছে তোমার। সামাজিক ভাবে আমাকে দেখো, আমি কিন্তু যারা সামাজিক ভাবে, আমার মনে হয় 50টা জায়গা থেকে ওই মুহূর্তে আমার ফোনে ওই নিউজ চলে আসে, পুরো যাতা লেখা আমার সম্পর্কে, আমি এই আমি সেই, আমি এই করেছি সেই করেছি। এবং সবচেয়ে আমাদের আরেকটা বিষয়, আমরা কিন্তু প্রুফ ছাড়া নেগেটিভ জিনিস বিশ্বাস করি। হ্যাঁ, এটা তো আছে, হ্যাঁ অফ কোর্স খুবই তখন। এবং যেহেতু পুলিশ এবং এভিডেন্স যেহেতু ওর বিপক্ষে, ও পুলিশকে এখানে এই করলো যে মানে আমি ডিবি কে ইনফ্লুয়েন্স করেছি, ইভেন আইও যে ইনভেস্টিগেশন অফিসার, তার সাথে আমার প্রেম বানিয়ে দিল। তুমি ভাবতে পারছো? একটা পুলিশেরও কিন্তু দিন শেষে মানে আচ্ছা ধরো ও যা যা তোমাকে ব্লেম বা ক্লেম করতেছে, ধরো ইউ হ্যাভ ডান ইট অল, ধরলাম, ওকে, দেন হোয়াট? তাও তো তুমি ওকে চাচ্ছ না, দেন না চাচ্ছি, দেন কি মানে? আচ্ছা ধরো তুমি এগুলো সব করছো, ও যা যা বলতেছে, দেন হোয়াট? তুই যা ভাই, আমি এগুলো করছি, দেন হোয়াট? কি তারপরে কি? তুই কি করবি এখন আমাকে বল। শেষ, আমি করছি, হ্যাঁ তো আমি এটা তো আমি কি চাচ্ছি? সেটাই রাইট। না তবে আরেকটা জিনিস তুমি দেখো, যখন দেখলো যে এভিডেন্স ওর পক্ষে না, তখন সে ইনভেস্টিগেশন স্টিল কিন্তু ইনভেস্টিগেশন অফিসার রিপোর্ট দেয়নি, স্টিল ইটস প্রক্রিয়া, মানে একটা সময় লাগে তো না, সে তাকে জড়িয়ে নিউজ করালো যে তার সাথে আমার প্রেম, ডিবির হাই অফিসিয়ালের সাথে আমার। ওইটাও প্রেম, ওর কি তাতে ভাই? লাইফ না না না, এটা না, লাইফ আমার না, সে জিনিসটাকে ভিন্ন খাতে নেবার জন্য এই যে এর সাথে ওর সাথে আমাদের প্রেম জড়িয়ে দেয়, যে ডিবির অমুক, ডিবির এই সেই মেয়েদের, মানে এই যে বিষয়গুলো, প্রেম তো এত সহজ এবং সস্তা তোদের মতো মানুষদের জন্য হতে পারে, আমাদের জন্য না। এবং প্রফেশন এই যে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা, তো আমি ডেফিনেটলি মানে যে আমলা বাবার সন্তান বলে এত সাহস দেখিয়েছে। এবং আমি এক জায়গায় একটা বইয়ে পড়েছিলাম যে অনারেবল ম্যান, তার শেম থাকে, হি ইজ আ শেমলেস গাই। ওর মধ্যে ওই ভয়, ওই মানে ওর মধ্যে ওই লজ্জাটা নেই যে আমি এই কাজগুলো কিভাবে করবো। মানুষের একটা লজ্জা হবে, জানলে আমি এই মিথ্যাটা বলবো, আমি এই কাজটা করবো। বা তুমি চিন্তা করো, সে ইনভেস্টিগেশন অফিসার, তার তো দিন শেষে ফ্যামিলি থাকে। সাবেক আইজিপি নূর মোহাম্মদ, তুমি তো নিশ্চয়ই নাম জানো, অনেক প্রমিনেন্ট আইজিপি ছিলেন তিনি। আমি এই গল্পটা এই জন্য বলছি, দর্শক বুঝতে পারবে যে আমি কেন এই গল্পটা এর মধ্যে আমি নিয়ে আসলাম। তখন জঙ্গি হামলা হচ্ছে প্রচুর, এবং তিনি ওগুলো লুক আফটার করছেন। বিবিসি থেকে তার সাক্ষাৎকার নেওয়া হলো, তিনি তখন বলেছিলেন, আমাকে যেমন এটা দমন করতে হচ্ছে, পাশাপাশি দিন শেষে আমার পরিবার আছে, হতে পারে আমি পুলিশ প্রধান, আমার ঘরে গেলে আমার সন্তান আছে, আমার স্ত্রী আছে। তো ওই যে ইনভেস্টিগেশন অফিসারকেও জড়ালো, দিন শেষে তার তো একটা ফ্যামিলি আছে। এবং আরেকটা বিষয়, যে মেয়েরা একটু দেখতে ভালো, এবং আমরা যারা একটু মিডিয়া থেকে, আমাদের জন্য ক্যারেক্টার অ্যাসাসিনেট করা মানে এটা হলো মানে সবচেয়ে সহজ ওদের জন্য, এবং ওদের প্রথম হাতিয়ার হচ্ছে ক্যারেক্টার অ্যাসাসিনেট, যেটার কোনো প্রমাণ নাই, কিছু নাই, কিন্তু আমরা এই করেছি, আমরা সেই করেছি। আমাদের অনেক কিন্তু বিশেষণ আছে, অনেক অ্যাডজেক্টিভ কিন্তু ব্যবহার করা হয় আমাদের সাথে, এবং এই অ্যাডজেক্টিভ গুলো কিন্তু ওদের নাই। ওদের আছে? ওদের কিন্তু নাই। ধরো আমি কোথাও গেলাম, আমি কি একা একা গিয়েছি? কোনো ছেলের সাথেই তো গিয়েছি, তাই না? কিন্তু অ্যাডজেক্টিভ গুলো কিন্তু আমি বেয়ার করছি অ্যাজ এ ওম্যান। আমি আরো বলবো, আমাদের আইন, আমাদের ল আছে, কিন্তু ল এর প্রয়োগটা খুব স্ট্রং হওয়া দরকার। এবং ও যেভাবে জামিনটা নিয়েছে, সেটাও কিন্তু আইনগতভাবে নেয়নি। আমি ওখানে আমার কাছে মনে হয়েছে, আমি আমার লয়ারের সাথে যখন কথা বলেছি, আমার লয়ারকে জানানোর কথা, মানে সে ডিফারেন্ট ভাবে একটা ফাঁক ফোকর খুঁজে, যেখানে আমার লয়ার যেতে ডেফিনেটলি জামিন একজন নাগরিকের আইনগত অধিকার, কিন্তু সেটা তো মানে লফুলি হওয়া উচিত, সেটা তো কি বলে ন্যায় বিচার হওয়া উচিত। কিন্তু এখনো কিন্তু আমাদের দেশে ন্যায় বিচারের আমরা অনেক দূরে আছি। ন্যায় বিচার, ন্যায্যতা তুমি যদি বলো, আমার কাছে মনে হয় সব মেয়েদের, আসলে সব মেয়ে না, তুমিও তো ছেলে, সবার আসলে উঠে দাঁড়ানো। যেমন তুমি দেখো, আমার ফ্যামিলির এই ব্যাকগ্রাউন্ড,
আমার মতো মেয়ে আমি ধরাই তো খাওয়া বলে এটাকে, এইভাবে আমি সাফার করেছি, এইভাবে আমি সাফার করেছি। তোমাদের স্ট্রং হওয়া উচিত আমার যেটা মনে হয়। দেখো এখানে আমি তোমার কোনো ফল্ট আমি খুঁজে পাই নাই, হয়তো তুমি বলো নাই, হইতেও পারে hide না করছো। আমার ফল But একটাই, next- না আমি হাইড করি নাই, শোনো Okay. আমি ফল একটাই করেছি, আমি অন্ধভাবে বিশ্বাস করেছি, ওকে এবং আমি আমার ক্যারিয়ারকে বাদ দিয়ে সেই সময় ফ্যামিলি চুজ করেছি। ওকে ফ্যামিলি চুজ করো নাই, ইউ চুজ মানে হিম। আমি আমি ফ্যামিলি বিল্ড আপ করতে চেয়েছি, চেয়েছি। আমি বেবি নিতে চেয়েছি। ইভেন আমার ফ্রেন্ডরা অবধি বলে, কাছের ফ্রেন্ডরা, তুই ক্যারিয়ারের জন্য বিয়ে করিস না। বাট এই সিনারিও গুলো ওরা হয়তো আজকে যখন এটা দেখবে, ওরা হয়তো তখন বুঝতে পারবে যে দ্যাট ইজ দ্য সিনারিও আমার সাথে ঘটেছে, এটা আমার সাথে ঘটেছিল। কিন্তু ওরা কিন্তু ধরে নেয় আমরা মেয়েরা ক্যারিয়ারিস্ট। কিন্তু দিন শেষে যখন এই ঘটনাগুলো থাকে, তখন ইভেন এখন কিন্তু আমার কারোর সাথে মানে মিশতেও ভয় হয়। তুমি জানো না এখন ট্রমাটাইজড আমি যে নতুন করে কাউকে বিশ্বাস করব, কারোর সাথে যাবো, আমার মনে হয় সেম ঘটনা ঘটবে না তো, সেম ভাবে একটা মানুষ আমার সময় নষ্ট করবে না তো, সেম, বিকজ you know we have the biological clock. Each and every day as a woman we loses our eggs after 25, after 30, তাই না? সো এটা তো ম্যাটার করে, এগুলো তো ম্যাটার করে আমাদের মেয়েদের ক্ষেত্রে, এবং সামাজিক ভাবেও কিন্তু এই বিষয়গুলো অনেক বেশি ম্যাটার করে। এখনো তুমি যতই বলো আমরা সমাজকে ইগনোর করতে পারছি না, যতই সোশ্যাল ট্যাবু বলে একটা শব্দ আছে, আমরা কিন্তু এগুলোর বাইরে যেতে পারি না। যতই বলো আমি দেখো আমি জার্নালিস্ট, তাও কিন্তু আমি সাফারার হয়েছি। আমার ইভেন এই কথাও ছড়ানো হয়েছে, যে ওই ছড়িয়েছে আমার অফিসের মধ্যে। প্রথমে আমি সামাজিক সম্মানের দিকে তাকিয়ে কাউকে জানাইনি, আমার অফিসে ছড়ানো হলো আমার ম্যারিড লোকের সাথে প্রেম, আমি অনেক টাকা চেয়েছি, আমাকে দেওয়াও হয়েছে অনেক টাকা, আমি টাকা যেটা বলে যে আমরা ব্ল্যাকমেল করি, টাকা চেয়েছি, অনেক টাকা ম্যাচ করেনি, তাই আমি পুলিশ ফাইল মানে কমপ্লেন ফাইল করেছি, ভিকটিম ব্লেমিং যেটা বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে আমি তাকে সে নিজে ভিকটিম এরকম একটা ব্যাপার। এবং যে হানি ট্র্যাপ বলা হয়, বাবা মানে হানি ট্র্যাপ যদি আমি করতে যাই, মানে তুই কে? তুই তো প্রমিনেন্ট কোনো, মানে তোর সাইনটা অটোগ্রাফ না, সোজা কথা বলি, তোর সাইনটা অটোগ্রাফ না যে আমি তোকে ব্ল্যাকমেল করতে যাবো। আমি যদি করতে যাই, দ্বিতীয় কথা আই হ্যাভ অল দ্য বা তোর থিংস, সেলফি কোনো কালেকশন না, কোনো মেয়ে এসে সেলফি তুলবে। আমার নিজের এডুকেশন আছে, আই আর্ন মাই ওন মানি, আমি তোকে কোন ইচ্ছা করতে যাবো আমাকে বুঝাও তুমি। তুমি ভাবছো আমরা পোলা বিগ শিট? না, এর চেয়ে বিগ শিট আমার জীবনে আসছে। কিন্তু আমরা মেয়েরা ভালোবাসাতে ধরা খাই। তুমি তোমার এখানে মেয়ে দেখো নাই? প্রত্যেকটা মেয়ে ধরা খাইছে যখন সে, মেয়েরা না ছেলেরাও ভালোবাসলে ধরা খায় গভীর ভাবে, যখন সে ভালোবেসে ফেলে ওখানে ইনফ্লুয়েন্স। কারণ মানে শব্দটাই তো হলো লাভ ব্লাইন্ড, এবং লাভ তো মানে যেখানে ব্রাহ্মণ শূদ্রের পার্থক্য থাকে না, যেখানে রাজা প্রজার পার্থক্য থাকে না, একমাত্র এই পৃথিবীতেই একটা, তুমি অষ্টম এডওয়ার্ডকে দেখো, রাজ্য ছেড়ে দিচ্ছে, আর তুমি আমাকে বলছো বের করে দেওয়া হয়েছে। মানে যেভাবেই হোক সে তো ভালোবাসাকে তখন চুজ করেছিল, আর তুমি আমাকে বলছো যে আমি মানে কেন ওই করলাম। ভালোবাসার কাছে আমরা মেয়েরা বলি আমরা মানসিক। আরে ভাই তুমি তো ভালোবাসো নাই বললা। না না না, ওই সময় তো সে কনভিন্সড করেছিল না। তুমি তো ভালোবাসো নাই বললা, ওই জন্য আমার ভালো লাগে না ভাই। প্রথম দিকে তো লাগে না, পরে আমরা হিউম্যান বিং। তুমি যদি একটা কুকুরও পালো, একটা বিড়াল পালো, তোমার তো মায়া হয়ে যাবে। অনেক বেস্ট ভাই, ওটা নিয়ে কোনো কথা হবে না। তা অবশ্যই। হ্যাঁ দে আচ্ছা, আর সো ভেরি লয়াল। তোমাদের আসলে মেয়েদের যেটা বললাম যে মেয়েরা নিজেদের লাইফটা নিজেরা নষ্ট করে, ভুল মানুষের কাছে যায়, বিয়ে করে, ডিভোর্স করে, ব্রেকআপের পরে ডিপ্রেশনে বাট আমি নিয়ে যায়। আমার সাথে আমার বাবার দোয়া ছিল, বিকজ আমার বাবা খুব অনেস্ট মানুষ ছিল, যে আমার এটাও তো হতে পারতো যে ডিপ্রেশনে তোমরা যাও, ওই বেটা ব্লক করে দিয়ে গেছে, বিয়ে করবে না, সে আবার চাও তোমার কাছে আসতে চায়, আবার তোমাকে রুইন করতে চায়, আবার তোমার বিয়ে করবে না, কিন্তু বাচ্চা নেবে। বুঝলাম না ভাই, তুমি এটার আনসার দাও। না সাইকো, এছাড়া তো কোনো আমি সাইকো না, আমি পারভার্ট বলো, সাইকো না। পারভার্ট তুমি গল্পটা বলো নাই আমাকে, যেটা তুমি বলতে যাচ্ছিলে সেটা তুমি বলো নাই, সেজন্য পারভার্টটা আমি বলতে পারতেছি না। এই চাওয়াটা যে চাওয়াটা অকল্পনীয় চাওয়া, যে চাওয়াটার মধ্যে ন্যায্যতা থাকে না, ন্যায়পরায়ণতা থাকে না, মায়া মমতা থাকে না, সেটাকে যাক তোমার এই আমাদের আজকে শোয়ের পরে একটা ফলো আপ শো আমরা আবার করব নেক্সট উইকে, হতে পারে ঢাকায় হোক বা ঢাকার বাইরে হোক বা স্টুডিওতে হোক, যে কোনো জায়গায়, ইফ আই লাইক ইউ নো। সো আমরা ওই ফলো আপটা আমি শুনতে চাইবো, এবং আই হোপ যে আমাদের ভিউয়ার্সরা জানতে চাইবে তোমার এই ফলো আপটা কি হলো আফটার দিস লাইভ, এবং অনেকে হয়তো কমেন্ট করবে, তখন কিছু বলতে চাইলে তুমি বলতে পারো। তোমাকে নিয়ে ইউ হ্যাভ টু বি ভেরি স্ট্রং, মেয়েদের কাছে স্ট্রং হওয়া উচিত, তাইলে আমি বলবো যে আমাদের অনেকেরই বিয়ে মানে মেয়েদের জন্য আলটিমেট না, বলে দাও প্লিজ। বিয়ে একটা পার্ট জীবনের, যেমন আমি এখন আমার ফুললি ক্যারিয়ারকে ফোকাস করেছি,
আমি কিন্তু ওর কারণে সিনেমাতে যাইনি, মুভিতে যাইনি, যে মুভি হলে বাংলা ফিল্মে হ্যাঁ মুভিতে ভালো করছো। এভাবে ইউ কান্ট সে দ্যাট ওয়ে। আচ্ছা না ঠিক আছে, নায়িকা তুমি ভালো করবে অবশ্যই, ঠিক আছে। না আমি এই কারণে মুভিতে যাইনি, বিকজ আমি আসলে সবার আগে আমি ফ্যামিলি চেয়েছিলাম। ওকে, তবে তো নিজের ক্যারিয়ার পর জলাঞ্জলি দিছো, নষ্ট করছো তুমি, অনেক কিছু না করতে করতে পুরো পারো দেইনি, পুরো দেইনি, এখন বিকজ আবার আমি নিউজে ছিলাম। Yeah, yeah. বাট এখন হায়ার স্টাডি কে ফুললি চুজ should, করেছি you should, ইনশাআল্লাহ। of course. ভিসা প্রসেসের এই মানে আমাদের জিও পলিটিক্যাল এই বিষয়টা একটু ঠিকঠাক হলে হয়তো। তবে আমি বলবো যে সবসময় একটু সেলফিশ হওয়া মেয়েদের প্রয়োজন, যে এত সেলফিশ এবং সেলফ রেসপেক্টও রাখা উচিত। আনকন্ডিশনালি ভালো না বেশে একটু লজিক্যাল, আসলে ভালোবাসা লজিক কাজ করে না। তবে আমি মেয়েদের উদ্দেশ্যে বলবো যে সাইবার ক্রাইমই বলি, বুলিংটা খুব সিলি, যেটা আপনারা শিকার হচ্ছেন। এবং আমি আমার কলিগদেরকে দেখি নানা বাজে ওয়ার্ড বলা হয়, যাদের প্রত্যেকের আইডেন্টিটি আছে, হ্যাঁ রাইট। সিনিয়র নিউজ প্রেজেন্টার, সিনিয়র এডিটর, যে শব্দগুলা ব্যবহার করে তাদেরকে, আমার কাছে মনে হয় প্রত্যেকটা আইডি ধরে ধরে পুলিশের অ্যাকশন নেওয়া উচিত। কিন্তু স্টিল আমাদের অনেক কারণে জানো যে আমাদের অনেক বাট এটা হবে সীমাবদ্ধতা ডেফিনেটলি, রয়েছে। দেয়ারস ল, অফ আমরা কোর্স এটা ইনশাআল্লাহ হবে, উইল বি টেকেন কেয়ার অফ। ইনশাআল্লাহ হবে। এবং আমি মেয়েদের উদ্দেশ্যে বলবো কোনো অবস্থাতেই ভেঙে পড়বেন না। রাইট, যে মানুষটা অপরাধী সে ভয় পাবে, কারণ কোন অবস্থাতেই ফালতু লোককে বিয়ে করবেন না। আমি তো বিয়ে করি নাই মঞ্জু ভাই, গেছিলাম আমি তো বিয়ে করি করতেই। নাই। আমার It's okay, প্রথম ভালোই মানুষ হতো, ছিল, সো আমি তো চিনতাম না মানুষ কেমন হয়। বাট এনিওয়েজ আমি আমার নাজরিন, বাবাকে দেখে মানে মানুষকে ডিফাইন করেছি। নাজরিন গুড লাক, বি স্ট্রং, থ্যাংক ইউ সো মাচ, লাইফটাকে আবার গুছাও, ইউ হ্যাভ লং ওয়ে টু গো। থ্যাংক ইউ। এন্ড এইসব ফালতু আশেপাশে যেগুলো আসে এগুলোকে সব লাইক ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ অল দ্য শিট, ঠিক আছে, এগুলো সব উইল বি ফাইন। এন্ড আমরা এই গল্পটা আবার শুনতে চাই, ফলো আপ কি বাকিটা আমি আসলে খুঁজতে যাচ্ছিলাম কিন্তু আমি না সমস্যা নাই, পরে কান্নাকাটি দেখি শুরু করবো, সেই জন্য ভাবলাম আমি দেখি। কাঁদবো না। বাট নাজরিন থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং। Thank you, আপনারা thank you লাইফটা so দেখার much. পরে যদি ওর লাইফ বা আপনাদের যাদের লাইফ একটু মনে হয় যে একটু ওকে শেয়ার করতে চান বা আমাদেরকে শেয়ার করতে চান ওর লাইফ নিয়ে, আপনাদের লাইফ নিয়ে, ডু কমেন্ট এন্ড আমরা ডেফিনেটলি আপনাদেরকেও ডাকবো। গাইস থ্যাংক ইউ।